আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ আব্দুল্লাহ। আজকের এই ক্লাস আমরা শিখবো হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে। তোমার এসএসসি এবং অ্যাডমিশন দুটো জায়গায় এটা বেশ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। যেহেতু এই কোর্সটাতে আমরা তোমার ম্যাথ সলভ নিয়ে কাজ করতেছি, ম্যাথ সলভিং করতেছি, তো এই অধ্যায়টা আমরা যখন প্রপারলি শেষ করতে পারবো তখন আমরা তোমার এইচএসসিতে যেগুলো সিকিউতে ম্যাথ আসে এবং এমসিকিউতে ম্যাথ আসে এই অধ্যায় সম্পর্কিত এবং অ্যাডমিশনে যে ম্যাথগুলো আসতে যাচ্ছে ওই সবগুলো নিয়ে একটা বেসিক আইডিয়া আমরা পাবো। আমরা জানবো যে ওই ম্যাথগুলো কেমন সলভ করতে হয় এবং আমরা এটাও জানবো যে ওই 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 কোয়েশ্চেনগুলোতে তোমার ঠিক কোন কোন কোয়েশ্চেনগুলো আসে, মানে ওই বোর্ড এক্সামে তোমার ঠিক কোন কোন কোয়েশ্চেনগুলো এই অধ্যায় থেকে আসবে আমরা ম্যাথ টাইপটা আমরা জানতে যাচ্ছি। ওকে, এন্ড অবশেষে আমরা তোমার এই অধ্যায়টা সামারি ডিসকাশন করবো। সো লেটস ব্যাক টু টপিক। ওকে, আমরা একটু তোমার সামারাইজ করি যে এই অধ্যায় থেকে আমরা ঠিক কোন কোন বিষয়গুলো শিখতে যাচ্ছি। সো প্রথমত আমরা তোমার একটা বেসিক কি নিব, আইডিয়া নিব যে অধ্যায়টা আসলে কি, ব্যাংক সমন্বয় বলতে কি বোঝায় এবং এই অধ্যায়ে আমার যদি ভালো করতে হয়, ভালো আইডিয়া পেতে হয়, বেসিক কি নলেজটা আমরা পেতে পারি। সো আমি বারবার ধরে কি বলি, বেসিক যেটা থাকলে তুমি সিক হবে না ম্যাথমেটিক্যালি। ওকে, সো সো আমরা একটা বেসিক আইডিয়া আমরা পেতে যাচ্ছি, নলেজ পাচ্ছি। দেন আমরা এই অধ্যায় থেকে যেহেতু এটা ম্যাথ নিয়ে আমরা শিখবো, বেশি বেশি ম্যাথ শিখবো, তো আমরা ম্যাথ টাইপ দেখবো যে এই অধ্যায়টি কোন কোন প্রকারের ম্যাথগুলো আসে ওটা আমরা একটু দেখবো। ওকে, সো ম্যাথ টাইপগুলো দেখার পরে আমরা কয়েকটা, যখন ম্যাথ টাইপ তুমি দেখবা তুমি তখন একটা আইডিয়া পেয়ে যাবা যে না এই অধ্যায় ঠিক এই টাইপসের এই ধরনের ম্যাথ আসতে পারে, একটা বেসিক আইডিয়া তোমার হয়ে যাবে। সো তখন তোমার মধ্যে ওই যে একটা কনফিডেন্স কম থাকা যে বিষয় আছে এটা হবে না। ওকে, তুমি কনফিডেন্টলি তুমি আনসার করতে পারবা। তারপরে ম্যাথ টাইপগুলো দেখার পরে আমরা দেখবো, আমরা কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করবো। ওই ম্যাথগুলা যেগুলো আমরা টাইপ দেখছি ওগুলোর মধ্যে ঠিক কোন কোনগুলো বোর্ডে আসছে বা ওই বোর্ড কোয়েশ্চেনগুলো আমরা সলভ করব, যাতে করে বোর্ড এক্সামে যখন আমরা এক্সাম দিতে যাবো তখন আমাদের ভালো মার্কস তুলে আসতে পারে। ইভেন সমন্বয় বিবরণীতে 10-এ 10 পাওয়া বা 20-এ 20 পাওয়া কোনো ম্যাটারই না, কারণ খুবই ইজি চ্যাপ্টার। হ্যাঁ, সো বোর্ড কোয়েশ্চেনগুলো আমরা কি করবো একটু দেখবো, বোর্ড কোয়েশ্চেন সলভ করবো অ্যান্ড ফাইনালি আমরা তোমার তোমার সামারি দেখবো যে না এই অধ্যায়ের এটা সামারাইজ করবো যে না এই অধ্যায়ের মধ্যে তোমার এই এমসিকিউ করতে গেলে তোমার বেশ হেল্প হবে। সো আমরা মোটামুটি বেসিক থেকে নিয়ে তোমার সামারাইজ সবগুলাই করতেছি। সো তোমরা যদি ভালো মতো ক্লাসটা করো, আই হোপ এই ক্লাসটা করার পরে না তোমার এই অধ্যায় নিয়ে আর কোনো ধরনের কনফিউশন থাকার কথাই না। তাও যদি কনফিউশন থাকে তোমরা জানাবা, আমরা অবশ্য কমেন্টে জানাবা বা আমাদের ভিডিওর পরে জানাবা। সো আমরা অবশ্যই আনসার তোমাদেরকে দিয়ে দিব। ওকে, তো আমরা তোমার বেসিক টু সামারি সবগুলো জানতে যাচ্ছি। সো লেটস ব্যাক টু দ্য টপিক। ওদের নাম কি? ব্যাংক সমন্বয় বিবরণী। বেশ গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। দেখো এখন তোমরা অনেকে কনফিউজ থাকো যে ভাই ব্যাংক সমন্বয় বিবরণী এটা আবার কি ধরনের বিষয়। হ্যাঁ, যেহেতু তোমরা অনেকে এসেছো কমার্স থেকে বা 9-10-এ নবম দশম সায়েন্স ব্যাকগ্রাউন্ডের অনেকেই তোমরা ছিলা, সো তোমাদের কাছে এটা নতুন, বা যেহেতু তোমরা আগে কমার্সের বা বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ডের ছিল না, সো এইসব বিষয়পাতি তোমাদের নতুন, বা বিজনেস স্টাডিজ থাকলেও যারা ছিলা তারাও কিন্তু এই অধ্যায় নিয়ে আগে কোনো ধরনের পড়াশোনা করো নেই বা তোমাদের এগুলো ছিল না আগে। হ্যাঁ, সিলেবাসে ইনক্লুডেড ছিল না। সো আমরা একটু দেখি। দেখো আমরা অ্যাকাউন্টিংয়ে যেসব ম্যাথ করি ডেফিনেটলি ওই ম্যাথটা হয় কোনো একটা কোম্পানির বা কোনো বিশেষ প্রতিষ্ঠানের ম্যাথ হয়ে থাকে, মানে ওদের একটা আমরা ম্যাথ আমরা করি, ওদের একটা সলিউশন আমরা করি। সো যেসব কোম্পানি নিয়ে আমরা কাজ করি, যেসব ব্যবসায়ী প্রতিষ্ঠান নিয়ে কাজ করি, সো এখানে কী বলে ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী বা বিশদ বিবরণী প্রস্তুত করতে হয়। কি বললাম, একটা কোম্পানি তার অর্থনৈতিকভাবে আর্থিকভাবে তার অবস্থাটা কোন পর্যায়ে আছে এটা সে তখনই বুঝবে যখন সে আর্থিক অবস্থা বিবরণী, উদ্বৃত্তপত্র বা বিশদ বিবরণী তারা কী করে প্রস্তুত করে। সো অনেকে কনফিউজ যে ভাই আর্থিক অবস্থা বিবরণীটা কি। ডেফিনেটলি আর্থিক অবস্থা একটা চ্যাপ্টারই আছে, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। হ্যাঁ, আমাদের রেকর্ডের ক্লাস এটা নিয়ে এটা তোমরা করবা, বাট আমি একটু সিম্পলি যদি বলি, শর্টকাটে যদি বলি, তোমার আর্থিক অবস্থা বিবরণী এমন একটা বিবরণী, এমন একটা ম্যাথ যেখানের মাধ্যমে তুমি বুঝতে পারো যে তোমার সম্পদ কত, আয় কত, মানে তোমার দায় কত, তোমার মূলধন মালিকানা সত্ত্ব কত। একটা বেশ একটা
ধারণা তুমি পেতে যাচ্ছ আর্থিক অবস্থা বিবরণীর মাধ্যমে। এটা কোম্পানির সঙ্গে অনেক আইডিয়া পাওয়া যায়। তো এটা কি করে কোম্পানিটা কখন করে আর্থিক অবস্থা বিবরণী বছরের শেষে। তো তো এই উদ্বৃত্ত পত্র না যখন আমরা আর্থিক অবস্থা বিবরণী করি, এইটা করার সময় তোমার কি করতে হয়, সম্পদ বললাম না, সম্পদ নির্ণয় করতে হয়। তো ব্যাংক একটা কি, ব্যাংকে যে তোমার অ্যাকাউন্ট আছে, ব্যাংকের অ্যাকাউন্ট তোমার টাকা আছে, ওই টাকাটা তোমার সম্পদ, রাইট? তো কি উদ্বৃত্ত পত্রে আর্থিক অবস্থা বিবরণীতে ব্যাংক উদ্বৃত্তও দেখাতে হয়। হ্যাঁ, সম্পদের পাশে ব্যাংকের টাকাটাও লিখতে হয়, যেহেতু ব্যাংকের টাকাটা মানে সম্পদ। সো আর্থিক অবস্থা বিবরণী যেহেতু আমরা সম্পদের টাকা করে জানতে পাচ্ছি। তো দেখো, তো এই যে ব্যাংক বা একটা কোম্পানি, ব্যাংকের সাথে যত ধরনের তোমার কি হয়, কাজ হয়, লেনদেন হয়, ওকে, এই এই যে লেনদেনের মধ্যে তোমার অনেক ভুল থাকতে পারে না, অনেক ঠিক থাকতে পারে না, বা ব্যাংক যে স্টেটমেন্ট তোমাকে দিচ্ছে, তুমি যে ব্যাংকের সাথে কাজ করো, ব্যাংকের সাথে লেনদেন করো, তো ব্যাংকের যে স্টেটমেন্ট তোমাকে দিচ্ছে, ভাই আপনার লেনদেন এটা 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 যে একটা লেনদেন দেয়, একটা স্টেটমেন্ট দেয়, হ্যাঁ, ওটার ঠিক কতটুকু শুদ্ধ, হ্যাঁ, ওটার মধ্যে কোনো গরমিল আছে কি না, এইসব বিষয় জানার জন্য আমরা মেইনলি তোমার ব্যাংক সম্বন্ধে বিবরণী তোমরা কী করি, আমরা প্রস্তুত করি। ওকে, এখানে একটু দেখি আমরা, বেশ এখানে ভালোই বলছে। দেখো, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো নির্দিষ্ট দিনে নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত এবং ব্যাংক কর্তৃক সরবরাহিত ব্যাংক বিবরণী উদ্বৃত্তের গরমিলের কারণ বিশ্লেষণপূর্বক যে বিবরণী প্রস্তুত করে তাকে ব্যাংক সম্বন্ধে বিবরণী বলে। এটা বেশ ডেফিনেশন, আমি তোমাদেরকে বোঝা একটা বলতেছি। দেখো, আমরা বা তুমি তোমার ক্ষেত্রে চিন্তা করো, অনেকে ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করো, বা ধরো আমি একটা কোম্পানি, মানে ধরো আমি একটা কোম্পানি ওনার। সো আমার কোম্পানি ডেইলি বেসিসে অনেক লেনদেন করে, তো সবগুলো তার ক্যাশ টাকা দিয়ে হয় না, কি হয়, এখন যেহেতু ব্যাংক এসেছে, সো ব্যাংকের মাধ্যমে কি হয়, লেনদেনগুলো হয়, রাইট? সো এই যে ব্যাংকের মাধ্যমে লেনদেন হইতেছে, এই যে তখন আমরা কী করি, সবসময় কি আমরা ব্যাংকে ডিপেন্ড থাকি না, কিন্তু আমরা, তুমি ধরো 5,000 টাকা ব্যাংকে জমা দিলা, ওকে, এখানে ব্যাংক কিন্তু একটা কি ডকুমেন্টেশন করে যে না, আমি কি করি, এই কোম্পানি 10,000 টাকা জমা দিল, ওকে ওকে, ঠিক তেমনি আমিও কিন্তু, এই যে আমি যেহেতু কোম্পানি, হ্যাঁ, একটা কোম্পানি ওনার, সো আমার অবশ্যই অ্যাকাউন্টেন্ট থাকবে, হিসাব রক্ষক থাকবে, উনিও কিন্তু তোমার ব্যাংকে যে 10,000 টাকা জমা দেওয়া হলো ওটার ডকুমেন্টস, ওটা প্রুফ রাখবে, ওটা লিখে রাখবে, তাই না? তাইলে এই যে ব্যাংক, তাহলে কি দেখো একটা লেনদেন যখন হইলো তখন ব্যাংকও লিখে রাখতেছে, আমার অ্যাকাউন্টেন্টও লিখে রাখতেছে, মানে বিজনেস যার টাকা সেও ডকুমেন্ট করে রাখতেছে না আমি 10,000 টাকা জমা দিচ্ছি, বলতেছি ব্যাংকে দিচ্ছি, ঠিক আছে, ব্যাংকও জমা করে রাখতেছে না, কারণ ব্যাংকে তো অনেক গ্রাহক, আমার মতো অনেক গ্রাহক আছে, তাই না? সো ব্যাংক করে কি, যে ব্যাংক আমার নাম দিয়ে যে না মিস্টার রিজভি উনি 10,000 বা ওনার কোম্পানি 10,000 টাকা জমা দেওয়া হলো, জমা রেখেছেন, তাই না? সো এই যে ব্যাংক করে, ব্যাংক যেটা জমা রাখে, এবং ব্যাংক যেই ডকুমেন্ট, যে বইতে এই লেখাগুলো লেখে আমার নামে বা আমাকে নিয়ে, যে বইতে লেখে আমার যত লেনদেন ব্যাংকের সাথে হয়, আমার যত টাকা জমা দিচ্ছি, যত টাকা উত্তোলন করে নিয়ে আসতেছি, এই সব কিছু বিষয় যে বইতে লিখতেছে ব্যাংক, ওটাকে আমরা কী বলি, পাস বই বলি। কী বই বলি? পাস বই বলি। আর আমি যে জমা দিচ্ছি ব্যাংকে, সো আমি ডেফিনেটলি কী করব, আমিও লিখে রাখতেছি, মানে আমার অ্যাকাউন্টে লিখে রাখতেছে, তাই না? বা আমি ব্যক্তিগতভাবে লিখে রাখতেছি যে না আমি এত টাকা ব্যাংকে জমা দেওয়া আসলাম, এত টাকা ব্যাংকে উত্তোলন করে নিয়ে আসলাম, এটা কিন্তু করে। হ্যাঁ, সো আমি যে বইতে এইসব বিষয়পাতি লিখে রাখতেছি, ওই বইকে আমরা কি বলি, আমরা বলি নগদান বই। কি বলি? নগদান বই। তাহলে আমরা ব্যাংক সমান বই দুটা বই পেলাম। ব্যাংক সমানের বিবরণীতে দুটা বই হয়, একটা কি, একটা হলো তোমার নগদান বই, আরেকটা কি, আরেকটা হলো তোমার পাস বই। তোমরা আসলে বুঝতে পারছো পাস বইটা কি আর নগদান বইটা কি। ওকে, সো এই যে নগদান বই এবং পাস বই, তারা কিন্তু একটা কাজই করতেছে, কেউ ব্যাংক হয়ে করতেছে, কেউ অ্যাকাউন্টেন্ট হয়ে করতেছে। হ্যাঁ, তো এই যে দুইটা পক্ষের মধ্যে কোনো গরমিল আছে কিনা, কোনো ভুল আছে কিনা, এটা যখন একটা সময় পর তারা বসে দেখে যে না, বা যখন গরমিল হয়, ধরো ব্যাংক বলতেছে আপনার জমা 5,000 টাকা, আপনার অ্যাকাউন্টে 5,000 টাকা, বাট নগদান বলছে না আমার অ্যাকাউন্টে তো 5,000 না, আমার অ্যাকাউন্টে 7,000 টাকা থাকার কথা ছিল। সো এই যে 2,000 টাকা গরমিল হয়ে গেল, তখন ওরা বসবে, যে বিবরণীর মাধ্যমে এটা সংশোধন করবে যে কেন 5,000 টাকা, কেন 7,000 টাকা, এই যে অমীমাংসিত বিষয়টা মীমাংসা করতে আসবে। তো যেই বিবরণীর মাধ্যমে এই কাজটা সলভ করতে যাবে, ওই বিবরণীকে আমরা বলি, বা ওই কাজটাকে আমরা কি বলি, ব্যাংক সমন্বয় বিবরণী বলি। কি বলি? ব্যাংক সমন্বয় বিবরণী আমরা বলি। সো আশা করি তুমি বুঝতে পারছো ব্যাংক সমন্বয় বিবরণীটা কি। সো আরেকটা বিষয় তোমাকে বলি, এখানে বেশ ইম্পর্টেন্ট, ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্যটা একটু তোমাকে আমি ক্লিয়ার করি। হ্যাঁ, আশা করি তোমরা এতটুকু বুঝছো, তাও বলি। দেখো যে নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত এবং ব্যাংক কর্তৃক সরবরাহিত
ব্যাংক বিবরণী উদ্বৃত্তের গড় মিলের কারণ বিশ্লেষণপূর্বক যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আমরা ব্যাংক সনদ বিবরণী বলি। মানেটা কি? আবার বলতেছি, দেখো এই যে তোমার নগদান বই, নগদান বই সে সংরক্ষণ করতেছে যে না ভাই ওর নগদান বই, মানে যে হইলো বা অ্যাকাউন্টেন্ট, যার টাকা রাখতেছে, যে আমার টাকা আমি রাখতেছি, সো আমি যে বইয়ে লিখে রাখতেছি ওটা কি নগদান বই বলতেছি। নগদান বই কি করতেছে, একটা প্রুফ রাখতেছে যে না আমি এত টাকা ব্যাংকে জমা দিলাম, এত উত্তোলন করে আনলাম, আবার জমা দিলাম, এই যে কাজগুলা নগদান বই কি করতেছে, জমা রাখতে, মানে তোমার সেভ করে রাখতেছে বা লিখে রাখতেছে। ঠিক তেমনি আমার কাজগুলো ব্যাংকও কিন্তু কি ওইও লিখে রাখতেছে। যখন গরমিল হয়, যখন দেখতে নগদান বই বলে 5,000 টাকা আছে, আর ব্যাংক না আপনার কাছে 7,000 টাকা আছে বা 4,000 টাকা আছে, তাই না? আমরা বেশি হয়েছে বলে খুশি হইও না, ওটা ফর শিওর ওটা সমাধান হবেই। সো তো এই যে কোথাও বেশি কোথাও কম, অত কাজ একটাই, একটা কাজ কোথাও বেশি কোথায় কম, এই যে একটা গরমিল সৃষ্টি হলো, এই গরমিলটা সলভ করার জন্য যে এই কাজটা করতে হয়, যে বিবরণী করতে হয়, ওই বিবরণীকে আমরা কি বলি, ব্যাংক সমন্বয় বিবরণী বলি। আর তাহলে আমরা কি বুঝতে পারলাম, ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য কি, গড় মিলের যে কারণটা আছে ওই গড় মিলের কারণটা কি করা, ফাইন্ড আউট করা, ওই গড় মিলটা নির্ণয়, ওটা বোঝার জন্য আমরা ব্যাংক সমন্বয় প্রস্তুত করতে পারি। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো কেন করা হচ্ছে বা ব্যাংক সমন্বয় বিবরণীটা কি। ওকে, আর আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম তোমার ব্যাংক সমন্বয় বিবরণীতে দুই ধরনের বই পাওয়া যায়। কয় ধরনের বই? দুই ধরনের বই, একটা হলো তোমার নগদান বই, একটা কি বই, একটা হলো তোমার পাস বই। সো তোমরা বুঝতে পেরেছো নগদান বই মানে কি, পাস বই মানে কি। কারণ অনেকে ট্রাই করো বাসায় বসে যে ব্যাংক সমন্বয় বিবরণীটা আমরা একটু প্র্যাকটিস করি বাসায়। সো তারা দেখে যে নগদান বই একটা বই আছে, পাস বই একটা বই আসছে, তখন তারা কি হয়ে যায়, তারা কনফিউজড হয়ে যায়, ভাই নগদান বইটা কি আর পাস বইটা কি। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ওকে, সো সো আমরা মোটামুটি একটা বেসিক আইডিয়া আমাদের হলো। হ্যাঁ, আমরা দেখি এবার। ওকে, দেখো এবার আমরা একটা আইডিয়াতে নিলাম। এবার দেখো আমরা আইডিয়ার পরে, যেহেতু ম্যাথ সলভিং কোর্স, আমি চেষ্টা করতেছি তোমাদেরকে কি করা করে বেসিক আইডিয়া দেওয়ার পাশাপাশি যেগুলো, দেখো একটা অধ্যায় যখন অ্যাকাউন্টিং করতে যায় বেশ কিছু টার্ম থাকে, যে টার্মগুলো আমরা বুঝতে পারি না। নর্মালি যেমন পণ্য ক্রয় করা হলো সবাই পারে, তাই না? সাপোজ আমি তোমাকে বলি রিবিট প্রদান, তুমি কনফিউজড, ভাই রিবিটটা কি আবার, তাই না? কনফিউজ না? ওকে, সো এরকম বেশ টার্ম আছে, তাই না? সো ঠিক তেমনি এই অধ্যায়েও কিছু টার্ম আছে যে টার্মগুলো আমাদের কনফিউজ করে, আমরা বুঝতে পারি না। সো আমরা এবার একটা টার্ম শিখি, যে টার্মগুলো শিখলে বুঝলে আমাদের ম্যাথটা ইজি হয়ে যাবে, ম্যাথ করতে ইজি হয়ে যাবে। এবং যে টার্মগুলো তোমার এসএসসি এমসিকিউ এবং অ্যাডমিশনও প্রচুর এসে থাকে, ম্যাথ তো লাগবেই, এগুলো ছাড়া ম্যাথ তুমি করতে পারবে না। সো প্রথমে টার্ম হলো তোমার ডেবিট মেমোরেন্ডাম। কি? ডেবিট মেমোরেন্ডাম। এখন কথা হলো, ভাই ডেবিট মেমোরেন্ডামটা কি, এইটা আবার কি থেকে আসলো, তাই না? দেখো ডেবিট মেমোরেন্ডাম হলো ব্যাংক, প্রথমে আমি এটা ক্লিয়ার করি, ব্যাংক সমন্বয় বিবরণীতে কাজ কারা করে, ব্যাংক করে আর নগদান বই করে, এই দুটো পার্টি আছে, আর কোনো এগুলো ছাড়া কোনো পার্টি নেই। ওকে, সো ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে ব্যাংক কর্তৃক ব্যবহৃত একটা বিল, যেটাতে আমানতকারী হিসাব থেকে বিলের কর্তব্যগুলো ব্যাখ্যা করা হয়। আমি এটা ইজিলি বলি, দেখো ধরো তোমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওকে ফাইন। তো তুমি যখন ব্যাংক অ্যাকাউন্ট তুমি একটা ইউজ করো, সো তোমার কি হয়, তুমি ব্যাংক থেকে অনেকগুলো সার্ভিস নাও না। লাইক ধরো আমি এটিএম কার্ড, আমার কি এটিএম কার্ড আছে, সো আমি এটিএম সার্ভিস কার্ডের সার্ভিস দিচ্ছি না। সো ব্যাংক করে কি এটিএম কার্ডকে আমাকে এমনি দিয়ে দিবে, যে সার্ভিসটা এমনি দিবে না, ও প্রতিটা মাসে বা প্রতিটা বছরে কি করবে, বছরে একটা কি করতে পারে, একটা চার্জ কাটতে পারে। হ্যাঁ, প্রতিটা মাসে একটা কি চার্জ কাটতে পারে, যে আপনি ইউজ করছেন আমার একটা ফ্যাসিলিটি, সেই জন্য আপনাকে একটা চার্জ কাটতে হবে, কে নিচ্ছে। তো ব্যাংক এভাবে অনেক যে ব্যাংক চার্জ, তেমনি অনেক আছে এরকম অনেক কী করে চার্জ কাটে ব্যাংক। অর্থাৎ ব্যাংকের কাছ থেকে তুমি যতগুলো সুবিধা নিবে, ওই সুবিধাগুলো নেওয়ার কারণে ব্যাংক তোমার চার্জ করতে পারে। যেমন ধরো অনেকে লকার ইউজ করে, ব্যাংকের লকার, তাই না? বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়পাতি ব্যাংকে জমা রাখে, লকারে রাখে। তো ব্যাংকে তোমার এমনি লকারটা ইউজ করতে দেবে না। তুমি যদি ব্যাংকে একটা অ্যামাউন্ট অফ টাকা দাও বা একটা ওদের ফ্যাসিলিটি ইউজ করার জন্য একটা অ্যামাউন্ট অফ টাকা পে করো, তাইলেই ব্যাংক তোমাকে কি ওদের ফ্যাসিলিটি ইউজ করতে দিচ্ছে। তো তো এইসব বিভিন্ন কারণে ব্যাংক যখন, এখন দেখো তুমি ব্যাংকের লকার ইউজ করলা বা ব্যাংকের বিরুদ্ধে কার্ড ইউজ করলা, সো ব্যাংক যে টাকাটা তোমার থেকে কাটবে, তোমার যে ব্যাংকে পে করতে হবে বা কেমনে কাটবে, এটা কোয়েশ্চেন। ব্যাংক তোমার থেকে নগদ টাকা নিবে না, যে ভাই নগদ টাকা দেন, আপনার লকার ইউজ করছেন নগদ টাকা দেন, এমন তো বলবে না। ব্যাংক করবে কি, ব্যাংকে ডেফিনেটলি তোমার যে লকার আসে, ব্যাংকে ডেফিনেটলি তোমার কি হয়তো একটা অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্ট টাকা আছে, তাই না? ব্যাংক তোমাকে বলবে না, বাট যখন টাইম হবে, টাইম পরে তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা ব্যাংক কেটে নিয়ে যাবে।
ওকে, তোমাকে জানাবেও হয়তো না, জানাতে পারে। সো হয়তো এখন তো SMS সিস্টেম হয়ে গেছে, ব্যাংক তোমার অ্যাকাউন্টে যখন টাকা আসে, টাকা যায়, যে কোনো কিছু হোক ব্যাংক তোমাকে SMS করে দেয়। সো কথাটা হইলো যে তোমাকে ব্যাংক তো আর নগদ টাকা বলতে ভাই আপনি লোকাল স্কুলে টাকা দেন এমন তো বলতেছে না। কি বলতেছে তোমাকে, তোমার যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্ট থেকে টাকাটা নিয়ে যাচ্ছে, ওই ওই কী করতেছে, তোমার ডেবিট করতেছে। মানে ডেবিট করা মানে কি, ডেবিট করা মানে কেটে ফেলা, আর ক্রেডিট করা মানে অ্যাড হওয়া। একটা বিষয় খেয়াল করো, কি বললাম, ডেবিট করা কি, ডেবিট করা, ডেবিট মানে কি কেটে নিয়ে যাওয়া, চলে যাওয়া, আর ক্রেডিট মানে কি অ্যাড হওয়া। এটা মাথায় রাখো, এটা যদি শর্টকাট বলতে পারো। সো ব্যাংক যেসব কারণে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে, টাকাটা চলে যাচ্ছে, হ্যাঁ, ওইগুলাকে আমরা কি বলতে পারি, আমরা ডেবিট মেমোরেন্ডাম বলতে পারি। কি বলতে পারি, ডেবিট মেমোরেন্ডাম বলতে পারি। সো আই হোপ তোমরা ডেবিট মেমোরেন্ডাম মানে কি বুঝতে পেরেছো। ওকে, যেমন অনেক ভাই ডেবিট মেমোরেন্ডাম বুঝলাম, একটু এক্সপ্লেনেশন এক্সাম্পল দেন। দেখো যেমন ধরো ব্যাংক সার্ভিস চার্জ, ডেবিট মেমোরেন্ডাম, ছাকা তোমার চেক ছাপা খরচ, এটা প্রত্যাখ্যাত চেক, হ্যাঁ দেখো প্রত্যাখ্যাত চেক, তারপর তোমার ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ, হ্যাঁ ব্যাংক কমিশন, ব্যাংক বিল সংগ্রহ। সো এক কথা এগুলো করলে তোমার কি হয়, তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে। সো এই জন্য তোমার এটা ডেবিট মেমোরেন্ডাম, রাইট। সো ক্রেডিট মেমোরেন্ডাম মানে কি, দেখো কি বললাম, একটা ওয়ার্ড কি বললাম, ডেবিট। ডেবিট মানে কি বললাম, ডেবিট মানে হলো তোমার যেগুলা করলে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যায়। আমি যদি বলি টাকা চলে যায়, ডেবিট মেমোরেন্ডাম মানে কি টাকা চলে যায়, ওকে চলে যায়। আর ক্রেডিট মানে কি, ক্রেডিট মানে হলো তোমার অ্যাকাউন্টে টাকা আসে, ওকে টাকা যুক্ত হয়। লেখাটা একটু খারাপ হচ্ছে হয়তো, তোমরা একটু বুঝে নিয়ে, যেহেতু আমি বুকে বলতেছি। ডেবিট মানে হলো টাকাটা চলে যাচ্ছে, মানে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কমে গেছে, কেটে নিচ্ছে। আর ক্রেডিট মানে হইল টাকা যুক্ত হয়, ওকে। সো কি বললাম, এবার দেখো তুমি ব্যাংকে যেহেতু টাকা রাখো, হ্যাঁ ব্যাংকে তো তোমার অ্যাকাউন্ট আছে, সো তুমি ওই অ্যাকাউন্টে টাকা রাখো, রাইট। সো তুমি তোমার টাকা এমনি রাখবা, এমনি রাখবো না, তোমাকে কিন্তু ব্যাংকটা কী দেয়, সুদ দেয়, ইন্টারেস্ট দেয়, রাইট। ওকে, সো তোমার বা বিভিন্ন কারণে তোমার এখানে টাকা আসে। সো এই যে তুমি ব্যাংকে টাকা রাখার কারণে, জমা রাখার কারণে, ডিপোজিট করার কারণে প্রতিটা মাসে বছর সিস্টেমে তোমাকে ব্যাংকে দিচ্ছে একটা অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, তোমাকে দিচ্ছে। এরকম অনেক কারণ আছে, একটা কারণ এটা জাস্ট। সো একটা ইন্টারেস্ট তোমাকে দিচ্ছে, এইটা কি, এটার ফলে কি হয়, ব্যাংকই বলবে যে ভাই আসেন আপনার টাকা আপনি নিয়ে যান, এমন তো বলবে না। ব্যাংক জাস্ট তোমার টাকাটা কি হইলো, বছর শেষ হইলো, ইন্টারেস্ট দেওয়ার তারিখ আসলো, ব্যাংক সুন্দর মতো তোমার অ্যাকাউন্টে যুক্ত করে দিল টাকাটা। ওকে, সো ক্রেডিট মেমোরেন্ডাম মানে কি, যখন আমার অ্যাকাউন্টে ব্যাংক কোনো ধরনের, ব্যাংক হোক বা যে হোক, আমার অ্যাকাউন্টে যখন টাকা যুক্ত হয়, কি হয়, টাকা যুক্ত হয়, টাকাটা বাড়ে, ইনক্রিজ হয়, যে যে রিজনগুলোতে হয় ওগুলোকে কি বলে, যখন হয় তখন আমরা কি বলি, তখন ওই সিচুয়েশনকে আমরা কি বলতে পারি, ক্রেডিট মেমোরেন্ডাম। আর যখন টাকা চলে যায় তখন কি বলতে পারি, ডেবিট মেমোরেন্ডাম। সো আই হোপ তোমরা ক্রেডিট মেমোরেন্ডাম কি, ডেবিট মেমোরেন্ডাম কি বুঝতে পেরেছো। ওকে, সো আমরা তোমাকে তো বলছিলাম যে ব্যাংক সমন্বয় বিবরণী কেন আমরা করি, কারণটা হলো ব্যাংক এবং নগদ, মানে ব্যাংক পাসবই, ব্যাংক যে বইটা প্রস্তুত করে বা যে বইয়ে এত সব তোমার কাজগুলো, আমাদের কাজগুলো যে বই রেকর্ড করতেছে, ওই বইটাকে আমরা কী বলি, পাসবই বলি। আর আমি বা আমার ব্যবসা প্রতিষ্ঠান বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যেই বইতে এই কাজগুলো রেকর্ড করে লিখে রাখে, ওটাকে আমরা কী বলি, নগদান বই বলি। আর ব্যাংক সমন্বয় বিবরণী কেন করা হয়, এই পাসবই এবং নগদান বইয়ে গরমিলের কারণে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করতে পারি বা করি। ওকে, সো এবার অনেকে ভাই এই যে গরমিলটা হয় কেন হয়, সো গরমিলটা বেশ কিছু রিজন আছে। ওকে, সো প্রথমটা হইলো যে ধরো, আমি যদি এক্সাম্পল দিই, অনেক রিজন আছে। প্রথমটা হইলো ধরো তুমি কারোর কাছে টাকা পাবা, হ্যাঁ কারোর কাছে তুমি টাকা পাবা। সো উনি করলো কি, তোমাকে না বলেই টাকাটা তোমার, ধরো ওনার কাছে তোমার ব্যাংক অ্যাকাউন্ট আছে, মানে ব্যাংকের নাম্বার আছে, হ্যাঁ তো উনি করলো কি, তোমার ব্যাংক অ্যাকাউন্টে তোমার টাকাটা যোগ করে দিল বা যুক্ত করে দিল, রাইট। সো তাহলে কি হলো, তাহলে তোমার অ্যাকাউন্টে টাকাটা বৃদ্ধি পেলো। বাট তুমি কি জানো, ধরো আমার অ্যাকাউন্ট, ধরো আমি একটা প্রতিষ্ঠান ওনার, সো আমি অনেকের কাছে টাকা পাই, হ্যাঁ সো আমার যাদেরকে টাকা পাই তার মধ্যে একজন আমার অ্যাকাউন্টটা আমাদের কাছে আসে ফর শিওর। সো কী করলো উনি, আমার অ্যাকাউন্টে টাকা যুক্ত করে দিল। সো এটা জানে কে, ব্যাংক জানে। মানে ব্যাংকে যখন টাকা আসে ব্যাংক তো জানবেই
তাই না? ব্যাংকের কাজ তো এগুলাই যে কখন টাকা আসে, কখন জায়গা যায়, টাকা চলে ব্যাংক চলে যায়, ব্যাংক রেকর্ড করা। সো ব্যাংক দেখতে টাকা আসছে, সো ব্যাংক করবে যে না এত টাকা যুক্ত হলো, হ্যাঁ ওরা কি একটা ওদের মতো সিস্টেমে প্রসেস করবে। বাট এটাকে আমি জানি। এখন তুমি বলতে পারো ভাই, আপনারা কল দিয়ে বলতে পারে ভাই এটা অ্যাকাউন্টিং, ওকে এখানে মানে অ্যাকাউন্টিংয়ে কোনো অ্যাজামশন নাই, ওকে। তুমি এক কথা হলে আমি যেটা বলি, তুমি অ্যাকাউন্টিংয়ে এই উদ্যোগ করার সময় কোনো অ্যাজামশন করবে না যে বা আপনারা কল দিয়ে বলছে এই জন্য, এমনটাও কোনো ভেবো না, ওকে। অ্যাকাউন্টিংয়ে আমরা অ্যাজামশন করবো না, আমরা নর্মাল দেখবো কি উনি আমার অ্যাকাউন্টে টাকা জমা করে দিচ্ছে বাট আমি জানি না, ওকে। আমি জানি আমাকে বলবে, কোয়েশনে বলে দিবে যে না এটা নগদান বই কি জানানো হলো, এমনটা বলে দিবে। কোয়েশনে যদি কিছু না বলে স্পেসিফিক্যালি আমরা কিছু অ্যাজাম করতে আমরা কখনো যাব না, ওকে। সো তো ব্যাংকে কি জানে যে টাকাটা যুক্ত হয়ে যাবে, বাট আমি জানি, মানে আমি মানে কি আমার যে নগদান বই, মানে ব্যাংক তো লিখে ফেলছে যে এত টাকা যুক্ত হলো, বাট ওটা কি আমার নগদান বই লিখছে? লিখে নেই কিন্তু, কারণ নগদান বই জানেই না যে আজকের দিনে বা আজকে এতক্ষণে বা এত সময়ে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা যুক্ত হলো, তাই না? জানলে হয়তো পরে জানছে, হ্যাঁ। সো ব্যাংক তো জানে না, এই নগদ তো জানে না, নগদ যুক্ত করলো না, তাহলে এই যে তাহলে কি হয়, তাইলে তোমার ব্যাংক টাকা বাড়ছে বাট নগদান বই লিখে নেই, সে নগদান বইয়ে টাকাটা বাড়ে নেই। সো তাহলে কি হইলো, টাকার কিন্তু একটা গরমিল সৃষ্টি হয়ে গেল, তাই না? সো এই যে এইসব গরমিল যদি পরে সংশোধন হইতো ভালো, হ্যাঁ যদি না হয় তখন কি হয়, গরমিল হয়ে যায়। এই গরমিলের কারণেই মেইনলি এই ধরনের বিষয়পাতিগুলোর জন্যই ব্যাংক সমন্বয় প্রস্তুত করতে হয়। সো তোমরা বুঝতে পেরেছো যে ব্যাংক সমন্বয় বিবরণীতে কেন গরমিল হয়, মানে করার সময় বা কেন করতে হয় ব্যাংক সমন্বয় বিবরণী, বা গরমিলের কারণটাই বা কি, এইসব ছোটোখাটো বিষয়পাতিতে তোমাদের এই আমাদের অ্যাকাউন্টগুলোতে কি হয়, তোমার গরমিলে হয়, ওকে। সো আই হোপ তোমরা মোটামুটি বুঝতে পেরেছো কি হচ্ছে বিষয়টা। সো তারপর আমরা দেখি, হ্যাঁ বা আরেকটা রিজন তোমাকে বলি, আরেকটা বলি, চেক প্রত্যাখ্যানে বেশ জনপ্রিয়। ধরো তোমরা আমরা অনেক কী করি চেক, ধরো তুমি কারোর কাছে কিছু সেল করলা, ধরো আমি একটা বসে ওনার, আবার বলতেছি আমি আসলে কয়েকটা বসে ওনার, সো এই হিসাবে বলতে পারি। সো ধরো আমি একটা বসে ওনার, আমি কী করলাম একটা তোমার চেক কী করলাম, আমি মানে চেক নিলাম, ধরো কারোর কাছে সেল করলাম কোনো কিছু, ধরো একটা আমি ধরো মোবাইলে বিজনেস করি সাপোজ ধরো, হ্যাঁ। সো আমি একটা মোবাইল সেল করলাম, ফাইন। সো উনি যার কাছে সেল করলাম, ধরো উনি কী করলো যে উনি একটা চেক দিল যে ভাই আপনি এই তারিখে টাকাটা কী করতে পারবেন, আপনার উত্তোলন করতে পারবেন, হ্যাঁ ওকে। সো এটা চেক দিল আমাকে, ফাইন। তো আমি কী করলাম, চেকটা নিলাম, ওনাকে মোবাইল দিয়ে দিলাম, চেকটা নিয়ে আমি কী করলাম, ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে দেখি ব্যাংক বলবে ভাই আপনার টাকা দিব না। কেন দিব না? কারণ আপনি যে অ্যাকাউন্টে চেক নিয়ে আসছেন ওই অ্যাকাউন্টে টাকাই নাই, তাই না? সো ব্যাংক যদি টাকা না থাকে ব্যাংকে নিজ থেকে টাকা দিবে? কখনোই না। সো এ মানে কি চেক প্রত্যাখ্যান। তাহলে কি হইলো, যখন যখন চেকটা আমি পেয়েছিলাম, আমি কিন্তু লিখে ফেলছি যে না চেক চেক কি হইলো, মানে আমি লিখে ফেলছি যে না টাকা পাওয়া গেল, চেক পাইছি মানে কি আমার টাকা পাইছি যে ধরে নেই, কারণ ব্যাংক এবং নগদ একটা সেমভাবে কাজ করে, তাই না? সো আমি নগদান বই জানে কি টাকা যুক্ত হয়ে গেল, রাইট। বাট যখন কাজটা করার পরে যখন নগদান বই ব্যাংকে নিয়ে গেল, ব্যাংকে যুক্ত করলো, ব্যাংক কিন্তু কী করে নেই, টাকাটা যোগ করে নেই তোমার অ্যাকাউন্টে। কেন? টাকা যে অ্যাকাউন্টে তোমার অ্যাকাউন্টে আসবে ওই অ্যাকাউন্টে টাকাই নাই, রাইট। সো এইসব ছোটোখাটো বিষয়ে কী হয়, তোমার গভর্নমেন্ট সৃষ্টি হয়। সো আমরা যদি এগুলো ম্যাথ করি তখন অনেক ভালো মতো বুঝতে পারবো। সো ফাইন। সো আমরা দেখি যে অ্যাকচুয়ালি এখন অনেকে কোয়েশ্চেন করতে ভাই এগুলো তো বুঝতে পারলাম, আর একটু ডেসক্রিপশন বলেন যে ব্যাংক বই বা নগদান বই একটু একটু ডিফারেন্সিয়েট করেন, হ্যাঁ ইম্পর্টেন্ট কিন্তু এমসিকিউতে বেশ এসে থাকে। দেখো নগদান বই, রাইট, এই বইটা করে কে? এটা করা হইলো যে ব্যবসা প্রতিষ্ঠান, যে বিজনেস প্রতিষ্ঠানটা আছে ওরাই করে, বা যার অ্যাকাউন্ট আছে ব্যাংকে, যার অ্যাকাউন্ট আছে, তো তোমরা ব্যাংক অ্যাকাউন্ট করো না, তাহলে কি তুমি হইলা কি নগদান বই? অর্থাৎ মানে তুমি যে বইটাতে লিখতেছো তোমার লেনদেনগুলো ওটাকে কি নগদান বই বলতে পারি। নগদান বই মানে কি, যে বইয়ে তোমার কি লেখা হচ্ছে, বা যে বইটা ব্যাংক প্রতিষ্ঠান ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠান করতেছে লিখতেছে ওটাকে আমি কি নগদান বই বলি। আর ব্যাংক বিবরণী যেটাকে লিখে এগুলো আমরা কি বলি, পাস বই বলি, ওকে ফাইন। তারপরে এগুলো তো তোমার বুঝেছি আমরা, এগুলো দরকার নেই। মেইন বিষয়টা এটাই যে আরেকটা বিষয় খেয়াল করে, এখানে নাই বিষয়টা হয়তো। সো নগদান বই, হ্যাঁ তো আমরা বুঝতে পারলাম। বাট ব্যাংক বিবরণী এটা আমরা কি বলতে পারি আবার, মানে ব্যাংকে যেই বইতে লিখে ওই বই কী বলে, পাস বই বলে,
এটা বেশ ইম্পর্টেন্ট। কি বই? পাস বই। অর্থাৎ ব্যাংক যে বইতে এইসব বিষয়পাতি লিখতেছে, হ্যাঁ, এইসব লেনদেন, আসে যাওয়া, টাকা আসে টাকা যাওয়া লিখতেছে, আমরা কি বলি? আমরা বলি পাস বই আমরা বলতে পারি। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ওকে ওকে। সো দেখো আমরা আর অতটুকু না গিয়ে আমি ডাইরেক্ট ম্যাথ চলে যাচ্ছি। এবার আমরা তো বুঝতে পারলাম বেসিক, এতক্ষণ যা পড়লাম তাই কিন্তু এটা বেসিক নলেজ, হ্যাঁ, যেগুলো মোটামুটি তোমাকে এই অধ্যায় কমপ্লিট করতে বেশ হেল্প করবে। ওকে, এবার আমরা দেখি যে অধ্যায় ম্যাথ টাইপ দিয়ে দেখি যে এই অধ্যায় থেকে ঠিক কোন কোন টাইপসের ম্যাথ আসে, রাইট? সো এই ম্যাথ টাইপ তুমি ভালো কিন্তু বুঝতে পারো ভাই, তোমার এটা পুরোটা কমপ্লিট। ওকে, সো আমরা ম্যাথ টাইপে দেখো ইম্পর্টেন্ট এগুলো। আরেকটা কাজ করো তোমরা, তো নোট ডাউন করো, হ্যাঁ, নোট ডাউন করো, যেগুলো তোমাকে অনেক ইজি করে দিবে সব কিছু। হ্যাঁ, দেখো ব্যাংক সমানের বিবরণী। ওকে, ম্যাথ টাইপ কি? প্রথম টাইপের ম্যাথ কি? প্রথম টাইপের ম্যাথ হলো তোমার, আচ্ছা তার আগে একটা বিষয় আমি একটু ক্লিয়ার করি। ওকে ওয়েট, দেখো আমরা একটা বিষয় ক্লিয়ার করি। ব্যাংক সমানের বিবরণীতে দুই ধরনের ম্যাথ হয়, দুই ধরনের ম্যাথ হয়। ওকে, একটা হলো প্রচলিত পদ্ধতি, একটা হলো কি প্রচলিত পদ্ধতি বা একক জ্যার পদ্ধতি। কি বললাম? দুই ধরনের ম্যাথ হয়। কয় ধরনের ম্যাথ হয়? এটা বেশ একটু আমি তো গুছাই লিখি, কারণ এটা বেশ ইম্পর্টেন্ট, তোমরা বেশ ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে দেখো। প্রথমটা কি তোমার একক জ্যার পদ্ধতি। ওকে, একক জ্যার পদ্ধতি লেখার একটু না বসলে বইলো একক জ্যার পদ্ধতি। আরেকটা কি? আরেকটা হলো তোমার সংশোধন পদ্ধতি। সংশোধন পদ্ধতি, এই দুটো বেশ জনপ্রিয়। ওকে, তো এখন কত ভাই একক জ্যার পদ্ধতিটা কি? দেখো একক জ্যার পদ্ধতির মধ্যে তোমার 4 ধরনের পদ্ধতি আছে। একটা কি? একটা হইলো নগদান বই অনুসারে ব্যাংক জমা। কি বললাম? একটা কি? একটা হলো তোমার নগদান বই অনুসারে ব্যাংক জমা। নগদান বই অনুসারে ব্যাংক জমা। ওকে, ব্যাংক বেশ ইম্পর্টেন্ট। ওকে, দেখো মানে ব্যাংক উদ্বৃত্ত তোমরা বলতে পারো। আরেকটা হলো তোমার ব্যাংক বই অনুসারে, হ্যাঁ, আরেকটা তোমার কি ব্যাংক, কি বললাম? আরেকটা তোমার কি? আরেকটা হলো তোমার ব্যাংক বই অনুসারে, ব্যাংক বই অনুসারে, ব্যাংক বই বা আমরা কি বলতে পারি? পাস বই, পাস বই, পাস বই বলতে পারো তোমরা, হ্যাঁ, পাস বই অনুসারে ব্যাংক জমা। ওকে, তারপরটা কি? আরেকটা ম্যাথ আছে, সেটা হলো কি নগদান বই অনুসারে, নগদান বই অনুসারে ব্যাংক কি? ব্যাংক জমাতিরিক্ত। দেখো কি বললাম? জমাতিরিক্ত বললাম, জমাতিরিক্ত। ওকে, জমাতিরিক্ত। আমরা দেখো প্রথম টাইপসের ম্যাথ কি? নগদান বই অনুসারে ব্যাংক জমা। ওকে, কি বললাম? নগদান বই অনুসারে ব্যাংক জমা। ফাইন, এটা ইম্পর্টেন্ট। নগদান বই অনুসারে তোমার কি বললাম? ব্যাংক জমা বললাম। ওকে, এইটা দেখো জমা, এটা কি জমা। আর পরে কি পাইলাম? পরে পাইলাম তোমার নগদান বই অনুসারে ব্যাংক জমাতিরিক্ত। বেশ ইম্পর্টেন্ট কিন্তু এই বিষয়টা। সো মেইনলি পোলাবাইন তোমরা যারা আছো, তোমরা এখানে একটু বলতে করতে পারো যে প্রথমটা হলো নগদান বই অনুসারে ব্যাংক জমা, আর আরেকটা হচ্ছে মেথড হলো নগদান বই অনুসারে ব্যাংক জমাতিরিক্ত। তারপর আরেকটা কি? আরেকটা হলো ব্যাংক বই অনুসারে ব্যাংক জমা। ব্যাংক কি? ব্যাংক জমা একটা। আরেকটা হইলো ব্যাংক বই অনুসারে ব্যাংক ব্যাংক বই বা পাস বই অনুসারে। ওকে, আরেকটা কি? আরেকটা হলো তোমার ব্যাংক বই বা পাস বই অনুসারে ব্যাংক জমাতিরিক্ত। ওকে, কি বললাম? একটা হলো তোমার নগদান বই অনুসারে ব্যাংক জমা, আরেকটা সে ম্যাথ হলো ব্যাংক বই অনুসারে ব্যাংক জমা, আরেক প্রকারের ম্যাথ হলো নগদান বই অনুসারে ব্যাংক জমাতিরিক্ত, আরেকটা ম্যাথ হলো এই যে ব্যাংক বই অনুসারে ব্যাংক জমাতিরিক্ত। ওকে, সো মেইনলি এখানে একক জ্যার পদ্ধতিতে তোমার কি আছে? যে 4 ধরনের ম্যাথ হয়, 2 ধরনের ম্যাথ হলো জমা নিয়ে আর 2 ধরনের ম্যাথ হলো জমাতিরিক্ত নিয়ে। ওকে, সো বেশ ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা এটা হলো একক জ্যার পদ্ধতি। তোমার এই যে অধ্যায়ে তুমি যদি 4টা মেথড ভালো মতো শেখো, তোমার 80% কমপ্লিট, রাইট?
আর একটা হইলো তোমার সংশোধনী পদ্ধতি, এটা বেশি ইম্পর্টেন্ট। এটা প্রায় সময় এখন এটা আসতেছে, সো আসতেছে আসবেও। সো টোটাল কয়টা ম্যাথ পেলাম আমরা? টোটাল 5টা। এখানে কয়টা? এখানে 1টা 2টা 3টা 4টা আর একটা কি 5টা। এই 5 ধরনের ম্যাথ আমরা আসলে শিখবো, পাশাপাশি অন্যান্য ছোটোখাটো বিষয় শিখবই। সো এই 5 ধরনের ম্যাথ তুমি ভালো মতো পারলে তোমার এই অধ্যায় নিয়ে আর কোনো দুশ্চিন্তাই নেই, তুমি এই অধ্যায়ে প্রো হয়ে যাবা। ওকে, সো এই অধ্যায়ে তুমি খুব ইজিলি 10/10 তোলা একদম সহজ। ওকে, আরেকটা হইলো এই অধ্যায়ে আমরা বুঝলাম আমরা কি, আমরা হইলাম তোমার এই অধ্যায়ে টোটাল 5 টাইপসের ম্যাথ পাইলাম। কি পাইলাম? 5 টাইপসের কি পাইলাম? ম্যাথ পাইলাম। ওকে, মেইনলি এখানে আর কি কোয়েশ্চেন আসে, আর কি কোয়েশ্চেন আসে, আর একটা হলো এই অধ্যায়ে তোমাকে জাবেদা করতে বলতে পারে। কি বলতে পারে? আমাদেরকে এখানে জাবেদা করতে বলতে পারে, মানে জার্নাল। আমি যদি লিখি কি জাবেদা, তোমাদের এখানে কি করতে বলতে পারে? জাবেদা করতে, লেনদেন আছে, লেনদেনগুলো জাবেদা করতে বলতে পারে। তারপর তোমাকে এই অধ্যায়ে আরো দুটো কোয়েশ্চেন করতে পারে। কি করতে পারে? তোমাকে বলতে পারে যে তোমার কি করো, ডেবিট মেমোরেন্ডাম করো। ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয়। কি? ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয়। ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয়, তা বলতে পারে তোমাকে ক্রেডিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয়। এই টোটাল 5 আর 6 আর 7 8, টোটাল এই 8 প্রকার। অনেক ইজি আসলে মনে হচ্ছে 8 প্রকার না, আসলে এটা শিখলে এটা হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এটা শিখলে এটা আরও এটাও পেয়ে যাবা, মানে দুটো সেম, হ্যাঁ একদম একই, জাস্ট একটু ডিফারেন্স, ওটা একটু বুঝলে তুমি পারবা। এই 5 প্রকারের ম্যাথ প্লাস জাবেদা প্লাস ডেবিট মেমোরেন্ডাম প্লাস ক্রেডিট মেমোরেন্ডাম, এগুলো তুমি করতে পারো। শিখবো আমি, যদি শিখবো এখন তুমি পারবাই, আমি বিশ্বাস তুমি পারবা। আমরা আসলে ভালো মতো ক্লাসে করার ট্রাই করবো। সো আই হোপ তোমার ক্লাসটা ঠিক মতো করলে এই সবগুলো তোমার আয়ত্তে আনা সম্ভব। আর এগুলো সবগুলো তুমি পারলে তোমার এই অধ্যায় একদম কমপ্লিট। আসলে এগুলো সহজ, ম্যাথটা করলে তুমি বুঝতে পারবা। তুমি হও ফাঁকিবাজ স্টুডেন্ট হও, তুমি একটু মডারেট স্টুডেন্ট হও, তুমি একটু টপ নোট স্টুডেন্ট হও, ডাজেন্ট ম্যাটার, তুমি এই ক্লাসটা ভালো মতো করো, তুমি অবশ্যই এটা পারবা। ওকে, আর তুমি যদি এটা আগে থেকে শেখে রাখো, ভালো রিভিশন হয়ে গেলে তোমার, রিভিশন তার ভালো বিষয়। ওকে, দেখো যারা চান্স পাই না বা যারা এসে ভালো করতে পারে না, এটা একটা রিজন আছে এর মধ্যে। একটা হলো আমরা অনেক কিছু পারি। আমার ক্ষেত্রে হয়েছিল, আমি যখন এসএসসিতে তোমার প্রিপারেশন নিচ্ছিলাম প্রথম 9 মাসে, আমি যখন তখন কোভিডটা আসে নাই, সো প্রথম 9 মাসে আমার পুরা এইচএসসির সব সিলেবাস কমপ্লিট হয়ে গেছিলো। ওকে, বেশ পড়ছিলাম, ওরাধরা লেভেলে পড়ালেখা করছিলাম। সো যাক, সো এই ক্ষেত্রে হয় কি যে তোমার, আমি দেখছি যে আমি এই টাইপসের করতাম, যে একটা চ্যাপ্টারের নলেজ দিতাম, টাইপ প্র্যাকটিস করতাম, হ্যাঁ, দেন সামারি করতাম, দেন কোয়েশ্চেন সলভ করতাম বেশি বেশি, এটা হইতো। বাট অ্যাডমিশন টাইমে গিয়ে বেশ ব্যাক পাইছিলাম। কীরকম? তোমার এই যে আমি তখন একটু প্রথম দিকে মনে হতো যে আমি অনেক কিছু পারি, বাট আমি দেখলাম যে পারাটা ইম্পর্টেন্ট না, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রিভিশন দেওয়া। বা এইচএসসির একটি মুহূর্তে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রিভিশন দেওয়া, কারণ তুমি পারো, তোর মাথায় এটা আছে, বাট তুমি তো প্র্যাকটিস করে দেখো নাই ভাই। ওকে, বেশি প্র্যাকটিস করলে তোমার বিষয়টা আরও ইজি হয়ে যাবে। তো অ্যাডমিশন বা এসএসসি সব কারণে রিভিশন কত ইম্পর্টেন্ট না, তুমি যখন প্র্যাকটিস করবা, ভালো মতো প্র্যাকটিস করার পরে এক্সাম হলে বসবা, তুমি ইজিলি বুঝতে পারবা। সো তুমি ক্লাসটা করো না, তোমার আরও রিভিশন হয়ে যাচ্ছে। সো রিভাইজ দ্য ক্লাস। ওকে, তো আমরা প্রথমত এই নবদান বয়সের ব্যাংক জমা এই টাইপের ম্যাথটা আমরা দেখি। ওকে, ফাইন। আচ্ছা এখানে কিছু তোমার কি আছে যে কি হয়, নবদান বয়সে ব্যাংক জমার কোনগুলা যোগ হয়, কোনগুলা বিয়োগ হয়, এখানে বেশ কিছু বিষয় আছে। বাট আমি মনে করি এগুলা মুখস্থ করো না। অ্যাকাউন্টিং আসলে তোমার চাইলে স্ক্রিনশট তুলে রাখতে পারো, যদিও কোনো সমস্যা নেই, বাট আমি আসলে না এগুলো মুখস্থ করতে কখনো বলি না। অ্যাকাউন্টিং কখনো মুখস্থ করার বিষয় না। ওকে, অ্যাকাউন্টিংটা হলে বোঝার বিষয়, একটু বুঝবা, একটু প্র্যাকটিস করবা, এটা এনাফ। ওকে, তোমাকে যদি কি বলো ভাই মুখস্থ করে অ্যাকাউন্টিং, এটা একটা মুখস্থ, ভাই ওনার থেকে দূরে থাকো। অ্যাকাউন্টিং আর ম্যাথ এই দুটো জিনিস কখনো মুখস্থ করতেই যাবে না। ওকে, সো আমি যখন একটু বাচ্চা ছিলাম, তো আমার ভাই ছিল, তো ভাই বলতো যে ম্যাথ হলে গেমের মতো। ওকে, তোমরা অনেকে যারা ছেলেরা আসো ক্রিকেট খেলো না, হ্যাঁ, বা ওকে, সো বা যারা মেয়েরা আছো বা তোমরাও অনেকে স্পোর্টসে যুক্ত, সো বা তোমরা যারাই আছো আর কি, তোমরা যখন গেম যাও বা গেমের সাথে থাকো, বা এখন তো বেশ গেম আছে, সো আমাদের তখন কিন্তু না, মানে আমরা অন্য কিছু চিন্তা ভাবনা করি না। যখন ক্রিকেট খেলি তখন সারাদিন চিন্তা ভাবনা ক্রিকেটে কেমনে জিততে হয়, কত বেশি রান করতে হয়, তখন দুনিয়ার যত চিন্তা সব থাকে না, লাইক এটা ফ্লো স্টেট তোমার থাকে। সো ম্যাথ করাটাও ঠিক অনেকটা এমনই,
তুমি যদি ম্যাথ থাকে না, এই যে ম্যাথগুলোকে বা অ্যাকাউন্টিংয়ের বিষয়গুলো এমন নিতে পারো, ফ্লোস নিতে পারো, বিশ্বাস করে তোমার সবগুলো ইজি হয়ে যাবে। সো ম্যাথ কখনো তুমি এটা ভালো মতো প্র্যাকটিস করবা, ইজি হবে, বাট এটা মুখস্থ করতে যাও না। তুমি কি আগে দেখো যে না আমি আগে চোখ বন্ধ করলাম যে বলটা আমি দিয়ে খেলবো, হ্যাঁ বাইরে দিকে খেলবো, এমন তো না। তুমি দেখো, দেখে শুনে তারপর করো কি তুমি শর্টটা ইউজ করো। সো অ্যাজ সেম এজ দ্যাট, তুমি অ্যাকাউন্টিংয়ের ম্যাথ এটা কখনো মুখস্থ করতে যেও না। অ্যাকাউন্টিং মুখস্থ করতে যাবা, তুমি বড় ধরনের বিপদে ফাঁসবা। কারণটা হলো তোমার এখানে বেশ কোয়েশ্চেনের ভ্যারাইটি থাকে। একটা কোয়েশ্চেন একভাবে আসে বা একটা ম্যাথ একভাবে আসে। তুমি যদি মুখস্থ করে যাও তোমার বেশ ব্যাক পেতে হতে পারে। আর তুমি ভালো রেজাল্ট করতে যাও, তুমি যদি চাও যে না 199, 98, 97 এমন নামে তুলতে চাও, তাহলে তো আর প্রশ্নই আসে না। ওকে, আর যদি মনে না A+ পেলে হবে বা মোটামুটি পাস করলে হবে, তাহলেও কিন্তু সেম। ওকে, সো আমরা প্রথম ম্যাথে প্র্যাকটিস করি। দেখো সো একটা ম্যাথ আমরা দেখি, আমরা একটা ম্যাথ দেখা ট্রাই করি যেটা প্রথমটার সাথে সম্পৃক্ত। আমরা চেষ্টা করবো ম্যাথটার পাশাপাশি বোর্ডটাও দেখার জন্য, তাহলে আমরা বোর্ডেও লাইক এই টাইপস থেকে কেমন কোয়েশ্চেনটা আসছে ওটা আমরা বুঝতে পারছি, রাইট। আর এই ম্যাথটা ক্লাসটা করার পরেও তোমরা বাসায় যে বইটা আছে ওইটাতে অবশ্যই প্র্যাকটিস করবা। আমি কখন এটা বলি না, আমি অনেস্টলি বলতে তুমি যেখানেই ক্লাস করো ডাজেন্ট ম্যাটার, ওকে, বাট আমি কখনোই কাউকে এটা বলি না যে ভাই তুমি অনলাইনে যেটাই শিখছো ওটাই এনাফ, এটা আমি কোনো বলিও না, বলবো না। ওকে, তুমি অনলাইন ক্লাস করছো আমার কাছে, তুমি শিখছো, আইডিয়া নিছো, ম্যাথ প্র্যাকটিস করছো, একটা বেসিক যতটুকু শিখলে তুমি একটা অধ্যায় ভালো করতে পারবা, ও লেভেলে কনফিডেন্স তুমি পাইছো, বাট তুমি কিন্তু এখন ভালো করো নাই। সো তোমার কাজ কি, ক্লাসটা করার পরে তোমার বাসায় বসবা, বই নিয়ে বসবা, বইয়ে ম্যাথগুলো প্র্যাকটিস করবা। তুমি যেখানে ক্লাস করো যাই করো না কেন, নিজের সেলফ স্টাডি ইজ দ্য মেইন। নিজের পড়াচ্ছে কিছু ইম্পর্টেন্ট না, বাট তুমি নিজে তখনই পড়তে পারবা যখন তুমি একটা গাইডলাইন পাবা, বুঝবা। এই যে তোমাকে আমি ক্লাসে কী করতেছি যে ম্যাথ টাইপ দেখাই দিচ্ছি, তুমি হয়তো যখন বই নিয়ে বসছো তুমি তো জানো না যে কত ম্যাথ থাকতে পারে, বা বেশ হজবড় লাগবে, আমারও লাগছে, প্রত্যেকের লাগে জিনিসটা। সো ক্লাস আমরা তোমাকে কী করছো, তোমাকে প্রিপারেশনটা ভালো করতে প্রিপেয়ার করে দিচ্ছি, ম্যাথ টাইপ দেখাচ্ছি, ম্যাথটা সলভ করে দেখাচ্ছি। বা তুমি সলভটা শেখার পরে তুমি যদি বসে থাকো, তুমি যদি না ক্লাস এনাফ, তোমাকে যদি কেউ বলে যে ক্লাস এনাফ, ক্লাস করছো তাহলে হয়ে যাবে, ভাই দূরে থাকো। ওকে, ক্লাস করছো হয়েছে, বাট তুমি ক্লাসটা করার পরেও তুমি বাসায় প্র্যাকটিস করো। বাসায় প্র্যাকটিস না করলে এগুলো কিচ্ছু না। সো চেষ্টা করো বাসায় প্র্যাকটিস করার জন্য, ওকে, যত বেশি পারো। প্লাস ক্লাসটা করে যাও, যেখানে ক্লাস করো ক্লাসটা করো আগে, ক্লাসটা করে একটা বেসিক আইডিয়া নাও, হ্যাঁ কেমন করে ম্যাথগুলো দেখে নাও। ক্লাসে অনেকগুলো ইনফরমেশন দিচ্ছি আমরা, ওকে। সো তারপর দেখো একটা ম্যাথ তোমাদেরকে আমি দেখাই, এটা সবগুলো ওয়েজের পদ্ধতি, যেটা তোমার এক ঘরের নগদান অনুসারে হচ্ছে, হ্যাঁ। ওকে ফাইন। সো ওকে ফাইন, এটা আমি দেখতে পাই। তোমার এই ম্যাথটা আমরা দেখি। ওকে, আমরা এই ম্যাথ এইটা আমরা একটু ট্রাই দেখি, এটা কত নম্বর ম্যাথ, এটা হলো টাইপ 1, 1 নাম্বার টাইপের ম্যাথটা আমরা দেখি। তোমার কি নগদান বই অনুসারে ব্যাংক জমা, ওকে, এই ম্যাথটা আমরা দেখি। আর এই ম্যাথটা দেখে আমরা কী করি যে প্রথম ম্যাথটা সলভ করে ট্রাই করি। তুমি যদি প্রথম টাইপ শেখো, দ্বিতীয় টাইপ ইজি একদম, আর থার্ড শিখলে ফোর্থ ইজি। সো আই হোপ তোমরা ক্লাসটা ভালো মতো করতেছো। আর যে কোনো কোয়েশন থাকলে কী করো জানাও। আর হয় কি যে লং টাইম ক্লাস করলে মনোযোগ নষ্ট হয়ে যায়, সো ট্রাই করো যে একটু ব্রেক নিবা 25 মিনিটস, 5 মিনিটস কী করবা, বা 20 মিনিট ব্রেক নিবা, 20 মিনিট ক্লাস করবা, 5 মিনিটস কী করবা, ব্রেক নিবা, আবার 20 মিনিটস ক্লাস, আবার 5 মিনিট ব্রেক, এমন করতে পারো। এটা বেশ কার্যকর। কারণ অনলাইন ক্লাস হলে এটা হচ্ছে, তুমিও জানো আমি জানো যে লং টাইম কি হয় না, মনোযোগ ধরে রাখা যায় না, 1 ঘন্টা লাগাতার ধরে রাখা যায় না। তুমি করবা কি 30 মিনিট ক্লাস করবা। বিষয়টা একটা বিষয় বলি, তোমার যেটা হয় যে ক্লাস করা একটা বিষয়, মনোযোগ ধরে রেখে বোঝার যে ইন্টেন্সিটি ওটা রাখাটা একটা বিষয়। তুমি চেষ্টা করো ক্লাসটা ভালো মতো বোঝার জন্য, অনেক ইনফরমেশন এখানে আসে, হ্যাঁ, যেগুলো তুমি ভালো মতো যদি টাইম নিয়ে দেখো তোমার অনেক হেল্প হবে এগুলো, রাইট। সো তুমি করবা কি 30 মিনিটস করতে পারো, 30 মিনিটস বা 20 মিনিটসে কী করতে পারো, একটা টাইম স্লট নিতে পারো, পড়তে পারো, দেন 5 মিনিটস ব্রেক। আর 5 মিনিটসের মধ্যে মোবাইলে ইউজ করতে যেও না, কারণ ব্রেক নিচ্ছে মাইন্ডকে রিল্যাক্স করার জন্য। আবার যে মোবাইল ইউজ করে মাইন্ড তো রিল্যাক্স হইলই না। সো যেই কী বলবো, যাক। সো আমরা দেখি তোমার
যেই লাও সেই কদু করো না। ওকে, সো আমরা তোমার প্রথম নাম্বার এক্সাম্পলটা দেখি বা প্রথমটা দেখি। সো দেখো কোয়েশ্চেনটা কি, দেখো আমি তোমার বলছিলাম কোয়েশ্চেন, দেখো কোয়েশ্চেন বললো 1 2 7 8 নম তথ্য এটা কিন্তু ঢাকা বোর্ড 2021 সালে আসছে, ঢাকা বোর্ড 2021 সালে এটা এসেছে। সো 1 2 7 8 নম তথ্য অবলম্বে একটি ব্যাংক সমন্বয় বিবরণী কী করো, প্রস্তুত করো। ওকে, সো তো আমরা ফাইন, এটা তো বললো। এখন অনেকে বল ভাই কোয়েশ্চেন তো বললো যে একটা ব্যাংক সমন্বয় করার জন্য, এটা কি নগদান বই বলছে, এটা কি ব্যাংক বই বলছে, এটা ব্যাংক জমা দিতে বলছে, আমি তো জানি না। আমি জানবো কেমনে জানবো? দেখো তোমার উপরে কোয়েশ্চেনের উপরে সবসময় একটা কী থাকবে, কোয়েশ্চেনের উপরে তোমার সব সময় একটা কী থাকবে, এখানে একটা পার্ট থাকবে, একটা উদ্দীপক থাকবে, যেখানেই বলে দিবে প্রথম নাম্বারে থাকবে তোমার কি কোন টাইপসের ম্যাথ, এটা তুমি ওগুলো পড়লেই ইজিলি বুঝতে পারতেছো। ওকে, তো আমরা একটু পড়ে দেখি কি বলে। 2023 সালের 31 ডিসেম্বর তারিখে আরাফাত এবং কোম্পানি এর নগদান বইয়ে বই মোতাবেক ব্যাংক জমা বৃত্ত 50,000 টাকা। দেখো খুব ইজিলি বললো, কোম্পানির নাম কি, কোম্পানির নাম হলো আরাফাত এবং মানে কোম্পানি। ওকে, সো কখনের ম্যাথ এটা 2023 সালের 31 ডিসেম্বরের ম্যাথ। দেখো কি বলে, এর নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত বললো না, মানে কি নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত বা ব্যাংক জমা। সো কি আমার টাইপটা কি, নগদান বই অনুসারে ব্যাংক জমা, কি নগদান বই মোতাবেক ব্যাংক জমা। ওকে, এটা আমার কোন ধরনের টাইপ, প্রথম টাইপ। সো কত টাকা, 50,000 টাকা। ওকে, সো আমরা এটা পড়েই কি বুঝে গিয়েছি যে এটা তোমার ঠিক কোন টাইপসে পড়ছে, কি নগদান বই হিসেবে ব্যাংক জমা। ওকে ফাইন, সো আমরা মেইনলি খতে 1 2 7 8 1 2 7 8 এগুলো অ্যাপ্লাই করে আমার একটা কি করতে হবে, ব্যাংক সামনে প্রস্তুত করতে হবে। এটা কি হবে, এটা হবে টাইপ 1-এ পড়ছে। সো কেমনে করে আমরা দেখি, প্রথম কাজ হলো তোমার কি করা, একটা ঘর করা। ব্যাংক সামনে কেমনে করতে হয়, প্রথম কাজ তুমি যার কাজ করতে তার নাম লিখবা, ব্যাংক সামনে লিখবা, টাইমটা লিখবা। এগুলো লেখার পরে তুমি কি করবা, একটা ঘর করবা, বিবরণ টাকা টাকা। এটাই খুব ইজি ঘর, হ্যাঁ খুবই ইজি, এটা কিন্তু খুব ইজি, রাইট। সো ঘর বেশ একটা বড় ঘর করবা। ওকে, এটা বড় ঘর করবা, করে লিখবা। তা প্রথমে কি লিখবা, তোমাকে কী করতে বলছে, তোমাকে বলছে নগদান বই অনুসারে ব্যাংক জমা করো। সো তুমি করবা কি, ওইটা লিখে দিবা। প্রথমে লিখবা যে নগদান বই অনুসারে ব্যাংক জমা কত টাকা, 50,000 টাকা। সো পিছিয়ে লিখবা, এটা কি এখানে লিখবা 50,000 টাকা। ওকে, এইটা লেখার পরে তুমি একটা যোগ লিখবা, যোগ লিখে কিছু জায়গায় লাগবে, মানে যোগটা এখানে লেখো। ওকে, ধরো যোগ, এটা ঘর, এটা হলো যোগ, হ্যাঁ যোগটা লিখলা, লেখার পরে এখানে কিছু জায়গা খাই রাখবা। ওকে, এই জায়গাটা তুমি এত রকম জায়গা খাই রাখে, মানে তোমার 2 বা 3 বা 4টা, মানে ম্যাক্সিমাম 4টা এন্ট্রি লেখার মতো জায়গা খালি রেখে তুমি কি লিখবা, লিখবা বিয়োগ, কি লিখবা, বিয়োগ লিখবা। ওকে, মানে কিছু জায়গায় খালি রাখবা, তাও তুমি বিয়োগ লিখবা। ওকে, সো এটা হলো মেথড। ওকে ফাইন, সো আমরা এবার দেখে আসি, প্রশ্নে এবার যাই। প্রশ্নে কি বলে তোমার, কিন্তু এই উদ্বৃত্তের সাথে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্তের গড় মিল পরিলক্ষিত হয়। ভাই গড় মিল হয়েছে বলেই তো আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতেছি। তো তুমি বুঝতেছো এবার কেন আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি, যে এটা যদি ঠিকই হইতো, এখানে যদি ঠিকই থাকতো, হ্যাঁ বা ঠিক যদি থাকতো, দেখবো অনেকগুলো ঠিক আছে। সো ঠিক থাকলে তো আমাকে কখনো করতে পারছে না, এটা ঠিক নাই বলেই তো আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতেছি, রাইট। সো তো এখন গড় মিলের কারণ কি, গড় মিলের কারণটা আমাকে বলে যে দেখো অনুসন্ধান করে গড় মিলের নিম্নলিখিত কারণসমূহ পাওয়া যায়। মানে আমার মেইনলি এই সব রিজনের কারণে আমার ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হচ্ছে। ওকে, এগুলাই মেইনলি 8টাই মেইনলি আমার গড় মিলের কারণ, রাইট। ওকে, তো প্রথম নাম্বারটা কি, তোমার ইস্যুকৃত চেক ভাঙানো হয়নি, বেশ ইম্পর্টেন্ট। ওকে ফাইন, এখন ভাই ইস্যুকৃত চেক ভাঙানো হয়নি, এটা আবার কি জিনিস, রাইট, এটা বেশ কনফিউশন আছে না। সে দেখো তারপরটা একটা পড়ে যায়, সবগুলো পড়ে যায় একটু। তারপরটা হলো তোমার জমাকৃত কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট হয়নি। ওকে, তারপরটা বলে ব্যাংক কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, তারপর বলে ব্যাংক জমা কেউ চেক প্রত্যাখ্যান। ওকে ফাইন, দেখো প্রথম কথা হইলো ইস্যুকৃত চেক কি হয়নি, চেক ভাঙানো হয়নি। ওকে, সো আমরা এখানে ব্যাংক সমন্বয় বিবরণীতে কি আছে, যে একটা আছে যোগের পার্ট, একটা আছে বিয়োগের পার্ট। যোগের পার্টে কোনগুলো লিখবো,
আর বিয়োগের পার্টে কোনগুলো লিখবো। আমরা এটা করার পরে যেগুলা আমি তোমাকে বলবো যে কোনগুলো যোগ হবে, কেন যোগ হবে, এটা একটা রিজন অবশ্যই বলবো। বলার পরে তুমি যখন দেখবা যোগ, সো যোগগুলো যোগের কাছে লিখবা, বিয়োগগুলো বিয়োগের কাছে লিখবা। ওকে, তো ফাইন। প্রথম থেকে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে কাজগুলা আমার যতগুলো লেনদেন হয় ওগুলো ব্যাংকও কি করে, ব্যাংকও কিন্তু তোমার লিখতেছে, নগদান বইও লিখতেছে, তাই না? সো দেখো যে আমরা যখন তোমার টাইপ 1 বা নগদান বই অনুসারে ব্যাংক জমা এটা আমরা করতে যাই, তখন আমাকে সব সময় ব্যাংক বইকে ফলো করতে হবে। কি বললাম? আমার তখন সব সময় ব্যাংক বই বা পাস বইকে কি করতে হবে? ফলো করতে হবে। ওকে, ব্যাংক বই বা পাস বইকে আমার সবসময় ফলো করতে হবে। মানে এটা হলো ব্যাংক যদি আমার অ্যাকাউন্টে কেউ যোগ করে, অ্যাড করে, নগদান বইও চোখ বন্ধ করে অ্যাড করবে। আমি অনেকটা ওকে ফাইন, মানে হইলো যে তোমার অ্যাকাউন্টে ধরো ব্যাংক কোনো কিছু যোগ করলো, তাহলে নগদান বইকেও কি করতে হবে? যখন আমার ঠিক করতে আসছে, সংশোধন করতে আসছে, তখন মানে এই যে সমন্বয় করতে আসছে, তখন ব্যাংক এটা ধরো যাই করবে করুক, ব্যাংক যদি যোগ করে নগদান বইও কি করতে হবে? যোগ করতে হবে। ওকে, ব্যাংক যদি মানে বা পাস বই যদি বিয়োগ করে, নগদান বইও কি করতে হবে? বিয়োগ করতে হবে। ওকে, সো আমরা যখন নগদান বই অনুসারে ব্যাংক জমা করতে যাই, তখন আমাদের সবাই কাকে ফলো করতে হবে? ব্যাংক বই বা পাস বই ফলো করতে হবে। বিষয়টা হলো যে আমি যদি বলি একটা অন্ধ মানুষের মতো, যেমন ধরো একটা অন্ধ মানুষ, উনি ধরো উনি হাঁটতে পারছে না। সো আমি তোমাকে যদি বললো যে ভাই আমাকে একটু রাস্তা পার করিয়ে দেন, সো তুমি যেদিকে যাবা উনিও কি তোমাকে ফলো করে যাবে, তাই না? যেহেতু তুমি রাস্তা পার করেছো ওনাকে। সো বিষয়টা তেমনই যে তোমার নগদান বই অনুসারে যখন ব্যাংক জমা করতেছো, তখন ব্যাংক যাই করে তোমার চোখ বন্ধ করে নগদান বইকে তাই করতে হবে, রাইট? সো তো প্রথমে দেখি আমরা ইস্যুকৃত চেক ভাঙানো হয়নি, মানে এবার দেখো ভাই ইস্যু করে কে? ইস্যু করতে পারে কে? ইস্যু করে মানে সাপোজ ধরো তুমি কাউকে টাকা দিবা, তুমি ব্যাংকে তোমার ধরো চেক আছে, হ্যাঁ, ধরো চেক, হ্যাঁ, চেকের সাইনের অংশ তুমি এখানে কি করলা? এটা সাইন করে দিলা, রাইট? সো তো ইস্যু হয়ে গেল। সাইন করা মানে কি? কেউ যদি ব্যাংক চেকটা নিয়ে এখন ব্যাংকে যায়, চেকটা নিয়ে কোথায় যায়? কোনো ব্যাংকে তোমার কি যদি যায়, তাহলে কি হবে? তোমার ব্যাংক টাকাটা ওকে পরিশোধ করে দিবে, রাইট? ওকে ফাইন। মানে কেউ যদি এই চেকটা নিয়ে ব্যাংকে যায়, ব্যাংক ওকে টাকাটা পরিশোধ করে দিবে। সো কথা হলো ইস্যু করা মানে কি? ইস্যু করা মানে চেক কি করা, মানে তোমার চেক প্রদান করা। ওকে, মানে টাকা চলে যাওয়া কাইন্ড অফ। নগদে দেওয়া বা ব্যাংকের মাধ্যমে দেওয়া সেম তো, চেকের সেম তো, কারণ দুটো রকম মাধ্যম, বাট কাজটা একই, হ্যাঁ, টাকা চলে যাচ্ছে। তো ইস্যুটা করতে পারে কি? ইস্যু করতে পারে আচ্ছা তোমার অ্যাকাউন্ট তুমি ছাড়া ব্যাংকের কোনো কর্মকর্তা করতে পারবে? তুমি যদি কাউকে টাকা না দাও, ব্যাংকের কোনো কর্মকর্তা টাকা দিতে পারবে না। সাপোজ তোমার স্টাফ আছে, তোমার কোম্পানির স্টাফ আছে, তো তুমি তোমার স্টাফ স্যালারি দিবে কে? তুমি দিবা। তোমার ব্যাংকের কোনো কর্মকর্তা দিতে পারবে না। তো তখন তুমি ওনাকে বলতেছো না যে ভাই টাকাটা দাও। ওকে, তুমি তো বলবে না, ফর শিওর নর্মালি হয় না এটা। সো ইস্যু কি চেক মানে হইলো যে তোমার এই আরাফাত এবং কোঙে ধরো আরাফাত ওনার, সো আরাফাত উনি একটা চেক ইস্যু করলো, যে একটা চেক কাটলো পে করার জন্য, হ্যাঁ, কি করতে? পে করতে কিন্তু, রাইট? বাট ওই চেকটা এখনও কি হয় নাই? ভাঙানোই হয় নাই, ব্যাংকে জমাই দিল না। হ্যাঁ, তাহলে কি হলো? তাহলে ইস্যু করছে থেকে বা ইস্যু করলে কি হয়? ইস্যু করলে নর্মালি কি হয়? ইস্যু করলে তোমার ব্যাংক থেকে টাকা চলে যায়, তাই না? ধরো এমনি নর্মালি তুমি যখন চেকটা ইস্যু করছো, তো কি কেউ যদি ওই চেকটা নিয়ে ব্যাংকে যায়, টাকা দিবে না? তা যদি টাকা পে করতো, তাহলে কি হয়? টাকা পে করলে তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। সো ইস্যু করলে কি হয়? ইস্যু করলে তোমার টাকা চলে যায়। ওকে, মাথায় রাখবা, ইস্যু করলে টাকা চলে যায়। ওকে, সো ইস্যু করলে টাকা চলে যায়। ওকে, তো ইস্যুটা করছে কে? আরাফাত কোম্পানি। আরাফাত করলো ধরো। সো তো নগদান বই, আরাফাত যে বইয়ে কাজ করে, আমরা তো আরাফাতে কাজ করতেছি, তো আরাফাত যে বইয়ে কাজ করে ওটার নাম কি? বা আরাফাতে তোমার হিসাব রক্ষক যে বইয়ে কাজ করতাম কি? নগদান বই। সো নগদান বই আমি ধরলাম যে নগদান বই কী করছে? ইস্যু করছে, রাইট? সো নগদান বই কী করছে? ইস্যু করছে। কী করছে? চেক ইস্যু করছে। তাহলে নগদান বই থেকে কী করলো? ইস্যু যখন করলো, নগদান বই সুন্দর মতো লিখে ফেলবে, না চেক ইস্যু এত টাকা, মানে টাকা চলে গেল। সো একটু বিষয় খেয়াল করো, এটা বেশ ইম্পর্টেন্ট, এটা বেশ ইম্পর্টেন্ট, মনোযোগ নিয়ে তোমরা শোনো। এটা ধরো চেকটা যখন ইস্যু করা হইলো, ওকে, একটা পার্টি কি? একটা পার্টি হলো তোমার নগদান বই, একটা পার্টি হইলো তোমার, আরেকটা কি তোমার পাস বই বা ব্যাংক বই। ওকে, পাস বই বা ব্যাংক বই।
একটা বাড়ি হলে পাসবই, ব্যাংক মানে নগদান বই। যখন ইস্যু করা হইলো নগদান বই বলতেছে কি যে ওর অ্যাকাউন্ট থেকে ধরো অ্যাকাউন্টে টাকা, এটা তোমার অ্যাকাউন্ট টাকা, যেহেতু টাকা অ্যাকাউন্টের টাকা যেগুলো তোমার কি নগদান বই সংরক্ষণ করতেছে, এটা পাসবইয়ের টাকা, তোমার অ্যাকাউন্টের টাকা যেটা ব্যাংক বা পাসবই সংরক্ষণ করতেছে। ওকে, ওকে। সো যখন ইস্যু করা হইলো নগদান বই বলতেছে কি যে ওর অ্যাকাউন্টে টাকা চলে গেল, চলে গেলেই হয় বিয়োগ হয়, তাই না? চলে গেলে আমরা কী ধরবো? বিয়োগ ধরবো। ওকে, চলে গেলে বিয়োগ, আসলে যোগ। ওকে, বাট ইস্যু করলে বিয়োগ হয়েছে, রাইট? মানে পাস বই থেকেও কী করা উচিত? বিয়োগ করা উচিত, তাই না? ফাইন, বাট আসলে কি হইলো দেখো, আসলে চেকটা ভাঙানোই হয় নাই, তাই না? এটা ব্যাংক জানেই না, ব্যাংকের কাছে আসলেই তো ব্যাংক চেকটা ভাঙাই দিবে, বাট ব্যাংকের কাছে আসেই নাই। মানে কি, তুমি বিয়োগ করছো, কি করলো? নগদান বই বিয়োগ করে বসছে, ব্যাংক এটা আসলে বিয়োগ করছে, বিয়োগ করছে, ব্যাংক কিন্তু বিয়োগ করেনি, রাইট? ব্যাংক কি করে বিয়োগ করে না, কারণ ব্যাংক কখন বিয়োগ করবে? তোমার টাকাটা ব্যাংক কখন পে করবে? বিয়োগ করে পে করা। সো ব্যাংক কখন পে করবে? যখন ব্যাংকের কাছে চেকটা নিয়ে আসবে। ব্যাংকের কাছে চেকটা আসেই না কেউ, বা তুমি কি বসে থাকছো যে তুমি মাইনাস করে বসে থাকছো, টাকাটা পে করছো বলে তুমি ধরে নিচ্ছ। বাট ব্যাংকের কাছে এখনো কি টাকাটা আসেই নেই। সো ব্যাংকে তোমার অ্যাকাউন্টে টাকাটা বিয়োগ করছে বা কমাইছে বা পে করছে, করে নাই কিন্তু। তাহলে কি, তাহলে এখানে ব্যাংক কোনো কিছুই করে নাই, ব্যাংক কোনো কিছুই করে নাই। তো মাথায় রাখবা সবসময় নগদান বই যদি বিয়োগ করে, ব্যাংক কেউ না করলেও ব্যাংক কী করবে? যোগ করবে। মানে কাজটা যার, ধর এটা ব্যাংক, এটা নগদান বই প্রথম কাজ শুরু করছে, নগদান বই করছে বিয়োগ, ব্যাংক কিছু করে নাই, ধরতে হবে ব্যাংক যে সবসময় নগদ এবং পাস বইয়ের মধ্যে ম্যাক্সিমাম টাইম বিপরীত সম্পর্ক বিদ্যমান। ওকে, নগদান বই যখন বিয়োগ করছে, ব্যাংক যদি কিছু দল করে নেই, আমার ধরতে হবে ব্যাংক কী করছে? যোগ করছে। এটা বোঝার সুবিধাটা শর্টকাট টেকনিক। এবার কি বললাম, সবসময় নগদ এবং ব্যাংকের মধ্যে কি সম্পর্ক? একটা বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। নগদান বই বিয়োগ হলে ব্যাংক যোগ হবে, পাস বই বিয়োগ যোগ হবে, পাস বই যোগ হলে নগদান বই বিয়োগ হবে। ওকে, তুমি যে ভাই দুটাই তো যোগও হইতে পারতো, এটা না যোগ হইতে পারতো, ভাই দুটা যোগ মানে কি? দুটা ঠিক আছে, তাই না? দুটা ঠিক কাজ করছে। ঠিক কাজ করলে এটা কি ব্যাংক সমানে বিবেচিত হবে? হবে না কিন্তু। আমরা ব্যাংক সমানে কোনগুলা করি? যেগুলা কাজ ভুল ওগুলাই করি, তাই না? সো আমরা কি আমরা বলতে পারি নগদান বই যেহেতু বিয়োগ করছে, ব্যাংক কিছু না করলেও আমার ধরে নিতে হবে ব্যাংক কেউ যোগ করছে। কেন যোগ করছে? কারণ নগদ এবং ব্যাংকের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। ওকে, সো ইস্যু করলে ব্যাংক নগদান বই কী মনে করছে? বিয়োগ মনে করতেছে, বাট এখন ব্যাংক কী মনে করতেছে? ব্যাংক যোগ করতেছে। তো আমরা কি জানি, আমরা যখন ম্যাথটা করতে যাচ্ছি কোন বই অনুসারে আমরা করতে যাচ্ছি, তোমার এটা নগদান বই অনুসারে আমাকে ফলো করতে হবে কি? আমাকে ফলো করতে হবে ব্যাংক বইকে। ব্যাংক যাই করছে এখন ওটা আমার ফলো করতেই হবে। তাইলে ব্যাংক কি করছে? ব্যাংক করছে যোগ, তো আমার এই এন্ট্রিটা কী করতে হবে? যোগ করতে হবে। কী করতে হবে? আমার এটা যোগ করতে হবে। ওকে, সো এই জন্য তোমার যোগের পাশে কি, যোগের পাশে তোমার কি হইলো? তোমার এই জন্য এটা যোগের পাশে আসলো, যোগের পাশে ইস্যুকৃত চেক ভাঙানো হয়নি, কত? 2000 টাকা, এটা আসলো। ওকে, তো তুমি বুঝতে পেরেছো এটা কেন যোগ হইলো? বুঝতে পারছো? যদি না বুঝো আমাকে জানাও, আমরা অবশ্যই এটা আনসার দিয়ে যাব। সো মেইন কথাটা হইলো তোমার, এটা হলো মেইন টার্ম, মানে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট কি, যে তোমার নগদ করছে বিয়োগ, বাট ব্যাংক কিছু করে নেই। বাট যেহেতু কিছু করে নেই, আমার যেহেতু নগদ একটা কাজ করে ফেলছে, সবসময় তার উল্টা কাজ করবে। ব্যাংক এবং নগদের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান, কিছু না করলেও যেহেতু একটা কাজ হয়েছে, বিয়োগ আসছে, এটা যোগ করতে হবে। এটা কী করতে হবে? যোগ করতে হবে। সো আমরা ফলো করতেছি, এবার আনসারটা কি? আমরা ফলো করতেছি ব্যাংক বইকে। সো ব্যাংক করছে যোগ, সেজন্য আমরা এটা যোগের পাশে আনলাম। ওকে, সো তোমরা বুঝতে পারছো কেন যোগ হয়েছে। ওকে, তারপর দেখো জমাকৃত, কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট হয়নি এমন চেক 4,000 টাকা। মানে জমাকৃত মানে কি? তুমি জমা দিয়েছো, জমা করতে পারে কি? তোমার টাকা তুমি জমা দিবা বা অন্য কেউ জমা দিছে, বা এক কথায় যেটা করলে তোমার অ্যাকাউন্ট বাড়ছে, ফাইন। জমাকৃত যেটা ব্যাংক বিবরণীতে ক্রেডিট হয়নি। ওকে, ভাই ক্রেডিট হয়নি মানে কি? ক্রেডিট হয়নি মানে ডেবিট হলে কি হয়? ডেবিট মানে টাকা চলে যায়, ডেবিট পেমেন্টের মতো। ডেবিট মানে টাকাটা চলে যায়, আর ক্রেডিট মানে টাকা যুক্ত হয়। ওকে, তুমি যখন টাকাটা জমা দাও, ধরো তুমি 5,000 টাকা নিলা, 5,000 টাকা নিয়ে ব্যাংকে গেলা, কত 4,000 টাকা আছে না? হ্যাঁ, তো তুমি 4,000 টাকা নিয়ে ব্যাংকে গেলা। সো ব্যাংক কী হবে? ব্যাংক যোগ করবে না? সো তুমি যখন ব্যাংকে জমা, তুমি কত জমা দিছো মনে করতেছো, তুমি যখন বলতেছো যে আমি ব্যাংকে টাকা জমা দিলাম, বা এটা হলো কি যে অন্য কেউ জমা দিয়ে, ধরো হ্যাঁ তোমাকে, তুমি করলা, সো তুমি জমা দিছে, তুমি দিছো। ওকে, তুমি ধরতেছো যে তোমার অ্যাকাউন্টে 4,000 টাকা জমা হয়েছে,
তুমি করলা কি, এটা ধরে তুমি তোমার নগদ আমি লিখে ফেললা কি 4,000 টাকা জমা হইলো। হ্যাঁ, জমা কিছুটা তুমি কি করতেছো, তুমি করতেছো কি যে তোমার অ্যাকাউন্টে 4,000 টাকা জমা হইলো, তুমি যোগ করলো মানে কি, যোগ করলে কি হয়, অ্যাকাউন্ট টাকা বাড়ে, তুমি কি অ্যাকাউন্টের টাকা বাড়াই ফেললা, বাড়াইলে যোগ হয়, কমলে বিয়োগ হয়। ওকে, বাট তো এটা করলো কে, যোগ করলো কে, নগদ বই। তুমি যখন কোনো কিছু জমা দিছো, তুমি বলতেছো কি তুমি জমা দিছো, ওকে, বাট ব্যাংক বলতেছে কি এটা এখন ব্যাংক উপস্থাপনা হয়নি, মানে ব্যাংকে কি ব্যাংক ক্রেডিট করে নেই বা হয় না। এটা একটু ইজিলি যদি বলি, মাঝে মধ্যে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই, যে আমরা মাঝে মাঝে ব্যাংকে চেক নিয়ে যাই। সো ব্যাংক করে কি সবসময় সাথে সাথে চেকগুলো ডিপোজিট করে না, এগুলো করে কি সন্ধ্যার 5টার পরে বা ওসব সময় ডিপোজিট করে। সো মাঝে মধ্যে ব্যাংক হয়তো ডিপোজিট করতে ভুলে গেছে হয়তো। ওকে, সো ব্যাংক যে ভুলে গেছে বলবো না, কোনো সিস্টেম গ্লিচের কারণে করতে পারে নাই। ওকে, সো তুমি তো জমা করে বসে আসছো, তুমি বাসায় আসছো, এসে করলে কি নগদ আমি লিখে ফেললা জমাকৃত, তুমি তোমার অ্যাকাউন্ট টাকা বাড়ায় রাখলা, আসলে কি বাড়ছে, আসলে বাড়ে নাই, এটা হচ্ছে কি তোমার তোমার নগদ এই ব্যাংক বইতে বাড়ে নাই। সো তুমি করলা কি যে জমাকৃত যখন তুমি যোগ করলা, নগদ বইয়ে যোগ করলা, বাট এইটা তোমার পাস বই বা ব্যাংক বই কি যোগ করছে, দেখো কি বলে, ব্যাংক বই কি বলে যে তোমার ব্যাংক বই কি বলে, জমাকৃত কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট হয় নাই, কি হয় নাই, ক্রেডিট হয় নাই মানে যোগ হয় নাই, ক্রেডিট মানে কি যুক্ত হওয়া, অ্যাড হওয়া, হ্যাঁ, জমা হওয়া। ব্যাংক কিন্তু কি ব্যাংক বিবরণী কে করে, কে পাস বই ব্যাংকে করে, ব্যাংকে যুক্ত হয়নি, জমা হয়নি, কত 7,000 টাকা। তুমি করলা কি ভাই, তুমি যোগ করে বসে আসো, ব্যাংক যোগ করে নেই, রাইট। তাহলে আমরা কি জানি, আমরা যোগ হইলে অপোজিট কি হবে, সবসময় বিয়োগ হবে। তো ব্যাংক কি করছে, ব্যাংক কিন্তু বিয়োগ করছে কাইন্ড অফ, তাই না, ব্যাংক করছে কি বিয়োগ করছে, আমাদের ধরতে হবে, ব্যাংক কিছু না করলেও যেহেতু বিপরীতমুখী সম্পর্ক, সুতরাং তোমার এই যোগ করলে এর বিয়োগ করতে হবে। সো এই কাজটা, সো তোমার ব্যাংক করলো কি বিয়োগ করছে, হ্যাঁ, কারণটা ব্যাংকে যোগ করে নেই, জমাই করে নেই। সো আমরা কি জানি, আমরা সবসময় কাকে ফলো করি, ব্যাংককে ফলো করি, তাই না। তো ব্যাংক কি করলো, ব্যাংক করলো তোমার বিয়োগ। সো আমার কি করতে হবে, এটা বিয়োগ করতে হবে, দেখো। ওকে, বুঝতে পেরেছো কেন এটা করতে হয়। সো আই হোপ তোমরা মোটামুটি বুঝতে পারছো যে না, ম্যাথটা কেমনে করে একটা আইডিয়া তোমাদের মধ্যে এসছে। ঠিক তেমনিভাবে তোমার বাকিগুলো তুমি দেখো, বাকিগুলো তোমার কি যে, ওকে, আমাদের 7 নম্বর দেখি, ব্যাংক মঞ্জুরিত সুদ 6,800 টাকা। মানে হইলো যে ব্যাংক, তুমি যখন ব্যাংকে টাকা জমা রাখো, ব্যাংক করে এটা প্রতি মাস শেষে বা প্রতি বছরে একটা টাকা তোমাকে জমা করে দেয়। ব্যাংক তো এমন করবে না যে যে হ্যাঁ হিসবি সাহেব আপনার কি করে, আমার টাকা জমা হইলো, টাকা নিয়ে যান, এমন কখনো বলবে না। ব্যাংক করবে বা আরফাতকে বলবে না, যে ব্যাংক করবে কি যে তোমার তোমার অ্যাকাউন্টে টাকা সুদ, তোমার অ্যাকাউন্ট যুক্ত হয়েছে মানে সুদ পেয়েছো তুমি, সময় হয়েছে, তোমার ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক সুন্দর মতো তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা যুক্ত করে দিবে, জমা করে দিবে, রাইট। তাইলে জমা করছে কি ব্যাংক করছে তোমার অ্যাকাউন্টে, তুমি কি জানো, জানো না কিন্তু, মানে জানো না মানে কি, জানো না মানে হলে তুমি এখনো তোমার অ্যাকাউন্টে লিখো নেই, তোমার নগদ আমলে লিখো নেই, তুমি যে লিখো নেই ওটাই তুমি জানো না, বুঝছো। সো মানে হইলো কি যে আমি একটা সিম্পলি একটু ক্লিয়ার করি, জানো না মানে তুমি তো বলছো ভাই SMS তো পাইছি, না আসলে জানো না বলতে আমি এটা বলতে চাচ্ছি যে ব্যাংক তো লিখে ফেললো, যুক্ত করলো, বা তুমি এখন লিখো নেই। ওকে, তুমি যে লিখো নেই, এইটাকে আমি সুন্দর মতো বলতেছি যে জানো না বলতে চাচ্ছি আর কি। ওকে, সো সো এই বিষয়টা হলো যে তোমার 7 নম্বরে কি, ব্যাংক মঞ্জুরিত সুদ, মানে ব্যাংক যুক্ত করছে, ব্যাংক কি করছে, ব্যাংক তোমার অ্যাকাউন্টে কি করে ফেলছে, ব্যাংক তোমার অ্যাকাউন্টে যোগ করে বসছে, রাইট। ব্যাংক কি করলো, ব্যাংক তোমার অ্যাকাউন্টে যুক্ত করলো, ফাইন। ওকে, সো বাট বাট কি করলো, তুমি যখন জমা দিলা, ব্যাংক কি করলো, ব্যাংক দেখো এবার ব্যাংক যোগ করে বসলে, নগদ আনবো কিছু করছে, করে নেই, আমি ধরে নিব যেহেতু কিছু করে নেই, বিপরীত সম্পর্কের যোগ খাটাই বিক হবে। ওকে, আমার এই ম্যাথে এই নগদ আমি বৈশিষ্ট্য টাইপ 1 অনুসারে আমি কাকে ফলো করতে হবে, ব্যাংককে ফলো করতে হবে, ব্যাংক করছে কি যোগ, তো আমার কি করতে হবে, এখানে এটা যোগে লিখতে হবে, বুঝছো। ওকে, ঠিক তেমনি 8 নাম্বার দেখি আমরা, 8 নাম্বারে কি বলে, ব্যাংক চার্জ। দেখো তুমি যে বললাম যে তুমি অনেকগুলো ব্যাংকের ফ্যাসিলিটি ইউজ করো, এই জন্য ব্যাংক কিন্তু কি করে, ব্যাংক তোমার একটা সময় পরে পরে ব্যাংক কি করে, ব্যাংক তোমার অ্যাকাউন্টে টাকাটা কেটে নিয়ে যায়। এই যে ব্যাংক তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, বা টাকাটা কমাই বলতে ডিক্রিজ করতেছে, এটাকে আমরা কি বলি, আমরা বলি ক্রেডিট মেমোরেন্ডাম, বলি না। সো এটা আমরা ক্রেডিট না যাই,
এটা এক শিকা হয়ে গেল আমাদের যদিও। সো কী করলো, ব্যাংক কেটে ফেলতেছে। এবার ব্যাংক যে কেটে ফেলছে এটা কি তোমাকে ব্যাংক বলছে, বা তুমি কি লিখছো এখনো? তুমি লিখো নেই, বাট ব্যাংক কিন্তু ওর পাসবই ঠিকই লিখে ফেলছে যে ব্যাংক চার্জ এত টাকা, রাইট? বাট নগদ বই লিখেই নেই। সো তাহলে কাহিনীটা কি হইলো বা কাজটা কি হলো দেখো, তাহলে হইলো কি তোমার, তাইলে তোমার কি হইলো, ব্যাংক যখন চার্জ করলো ব্যাংক ঠিকই বিয়োগ করলো, বাট নগদান বই কি জানে বিষয়টা? ওকে জানেও না। সো এই যে নগদান বই ব্যাংক বিয়োগ করছে, নগদান বই জানে না, আমরা কি জানি উল্টা সম্পর্ক, এটা বিয়োগ থাকলে এখানে কী হবে, যোগ হবে। বাট আমরা ফলো করতেছি কাকে, আমরা করতে ব্যাংকে ফলো করতেছি। সো ব্যাংক যেহেতু বিয়োগ, আমার কী করতে হবে, এটা এখানে বিয়োগ করতে হবে। ওকে, সো আমরা বুঝতে পেরেছি। এবার তুমি করবা কি, 50,000-এর সাথে যোগগুলো লিখবা, 2,400 টাকা যোগ করবা, যোগ করে যা আসছে তার থেকে বিয়োগগুলো বিয়োগ করে দিবা, বিয়োগ করার পর যা আসে তাই আনসার। তখন তুমি কি লিখবা, এটা লিখবা কি ব্যাংক বই অনুসারে ব্যাংকের উদ্বৃত্ত লিখে দিবা। ফাইন। ওকে, সো এইভাবেই আমরা কি করতে পারি, এইভাবে আমরা নগদান বই অনুসারে ব্যাংকটা করতে পারি। এবার দেখো, এটা তো একটা ওয়ে, একটা টাইপ দেখলাম। আমার টাইপ করা ছিল, আমার টাইপ ছিল কয়টা, 4টা। এবার তোমাদের আর ইজি করে দিচ্ছি আমি, দেখো দেখো তোমরা একটু বেশি খেয়াল করো, কিন্তু একটু ভালো মতো খেয়াল করো যে আমাদের টাইপ করা ছিল, টাইপ ছিল কয়টা, 4টা। হ্যাঁ, সো 4টা টাইপের মধ্যে প্রথম টাইপ আমরা কি, আমরা ঠিকমতো কমপ্লিট করেছি, রাইট? এবার তারপরে টাইপ কি হলো, ব্যাংক বই অনুসারে ব্যাংক জমা। দেখো এবার এটা আরও ইজি। আমরা নগদান বই অনুসারে কি করতাম, কি করছি আমরা, এই ম্যাথটা করে দেখাবো 21 করে আমরা কী বুঝছি যে নগদান বই অনুসারে আমরা কী করছি, আমরা সবসময় ব্যাংককে ফলো করছি, রাইট? নগদান বই সবসময় কাকে ফলো করতে বলতেছে, ব্যাংককে ফলো করতে বলতেছে, রাইট? আর ব্যাংক বই অনুসারে যখন আমরা করবো তখন আমরা নগদান বইকে কী করবো, ফলো করবো। কী বলতেছি আমি, যখন আমরা নগদান বই অনুসারে করতেছি তখন আমরা ব্যাংককে ফলো করতেছি। হ্যাঁ, ব্যাংক যাই করে আমি তখন তাই করতেছি। এখন শিখলাম আমরা, যখন আমরা ম্যাথটা ব্যাংক বই, কোয়েশনে বলে দিবে কোন বই, ব্যাংক বই বলতে পারে বা পাস বই বলতে পারে। হ্যাঁ, যখন আমরা ব্যাংক বই বা পাস বই অনুসারে ম্যাথটা করতে যাচ্ছি তখন আমরা কাকে ফলো করবো, তখন আমরা উল্টা নগদান বইকে ফলো করবো। কথাটা বুঝতে পেরেছো? মানে তখন কি করতে হবে, তখন যখন ধরো এই ম্যাথটা যদি, এখন যে ম্যাথটা আমরা করলাম, ধরো এটা তোমার কি, ধরো এটা তোমার এই যে নগদান বই অনুসারে না বলে এটা আমাকে তোমার ব্যাংক বই অনুসারে বললো। ধরো এই ম্যাথটা আমাকে নগদান বই না বলে এটা ব্যাংক বই বললো, তখন কি ব্যাংক বই বলে কি হয়, তখন নগদ যাই বলে ব্যাংককে তখন তাই ফলো করতে হবে। ওকে, অর্থাৎ তখন যদি ব্যাংক বই বলতো তখন আমি শুধুমাত্র নগদটাই দেখতাম, নগদান বই যাই বলে নগদান বই বিয়োগ করলে আমার বিয়োগ করতে হইতো, নগদান বই যোগ করলে আমার যোগ করতে হইতো। সো এইভাবেই মেইনলি আমরা টাইপ 1 এবং টাইপ 2 কমপ্লিট করছি। টাইপ 2 থেকে ব্যাংকে একটা এক্সাম্পল দেখা ট্রাই করি, বাট আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে কেমনি করতে হয়। ওকে, সো ধরো এটা যদি আমি করতাম, যদি তোমাকে বলতাম এখন যে ম্যাথটা করছি, ধরো এই ম্যাথটার মধ্যে তোমার কি, ধরো তোমার কি বলে যে, ধরো এটা তোমার ব্যাংক বই অনুসারে ম্যাথ ছিল, কি ছিল, ব্যাংক বই অনুসারে ম্যাথ ছিল। ওকে, তখন যে এই যে তখন তখন তোমার এই যে ধরো তোমার এইটা করি ব্যাংক মঞ্জুরিত। হ্যাঁ, ধরো এটা কি, এটা আমরা ব্যাংক বই অনুসারে করতেছি এই ম্যাথটা। হ্যাঁ, তো ধরো এটা বললো ব্যাংক মঞ্জুরিত সুদ। ওকে, তাহলে ব্যাংক মঞ্জুরিত সুদ হলে কি হয়, ধরো এটা নগদান বই, এটা নগদান বই, এটা হলো পাস বই। ওকে, কি সুদেরটা ব্যাংক মঞ্জুরিত সুদ। ওকে, তো কয় টাকা, 600 টাকা। ওকে, এই 600 টাকাটা ব্যাংক যখন মঞ্জুর করছে তখন আমরা কি করতেছি, এখন ব্যাংক বই অনুসারে করতেছি। কোন বই, আমরা এটা ব্যাংক বই অনুসারে করতেছি। ওকে, ব্যাংক বই, ব্যাংক বই অনুসারে অনুসারে যদি আমরা করি, ওকে, তো কি হয় তোমার, এটা যদি 600 টাকা যদি বলছে ব্যাংক মঞ্জুরকৃত সুদ 600 টাকা। ওকে, মানে ব্যাংক যোগ করছে তোমার অ্যাকাউন্টে, অ্যাড করছে, যেহেতু তুমি ইন্টারেস্ট পেয়েছো, মানে কি করলো, ব্যাংক কি করলো, ব্যাংক যোগ করলো। ওকে, আর নগদ কি জানে, নগদ জানে না, যেহেতু নগদ কি হলো, বিয়োগ করলো উল্টা না, তাহলে কি হলো, ব্যাংক মঞ্জুরকৃত সুদটা ব্যাংক যোগ করছে, নগদ বিয়োগ করছে। বাট আমি যখন তোমার ব্যাংক বই অনুসারে ম্যাথ করতে যাচ্ছি তখন আমি কাকে ফলো করব, আমরা তখন নগদকে ফলো করব, নগদ যাই করে তা আমি করব। হ্যাঁ, নগদ করছে কি বিয়োগ, তাহলে আমার ম্যাথটা করার সময় কি করতে হবে, যে আমার যে ম্যাথের মধ্যে কী আছে, একটা যোগের পার্ট আছে, একটা বিয়োগের পার্ট আছে, এটা আমার বিয়োগের করে লিখতে হবে। ওকে, আমি একটা এন্ট্রি
যোগের ঘরে লিখবো নাকি বিয়োগের ঘরে লিখবো, এটা কখন কেমন ডিসাইড হয়? আমি যখন ব্যাংক বই অনুসারে ম্যাথ করতেছি তখন আমার নগদকে ফলো করতে হবে, আর নগদ যদি বিয়োগ করে আমি ওই এন্ট্রিটা বিয়োগের ঘরেই লিখবো। ওকে, সো এইভাবেই আমরা মেইল তোমার নগদান বই অনুসারে ব্যাংক জমা এবং ব্যাংক বই অনুসারে ব্যাংক জমা এই দুটো বেশ ভালো মতো বুঝতে পেরেছি বলে মনে করি। তার সত্ত্বেও যদি কোনো কোয়েশ্চেন থাকে ফর শিওর আমরা জানাও, আমরা অবশ্যই আনসার করে দেবো। ওকে, সো আই হোপ তোমরা মোটামুটি বুঝেছো যে কেমনে করতে হয় কেমনে করতে হয়, যেহেতু আমি ঢাকা বোর্ড একটা কোয়েশ্চেন সলভ করছি। সো আই হোপ এই টাইপসের ম্যাথই আসছে দেখতেছো, এগুলো কিন্তু হার্ড কিছু না। আমাকে বলো এই ম্যাথটা করে তোমার কাছে হার্ড মনে হইলো? আসলে হার্ড না, কারণ হইলো আমরা অনেকে এগুলো তাও দেখবো, অনেকে তুমি কনফিউশন থাকবে কেন, কারণ বললাম না তুমি এখন তুমি ক্লাসে করছো, তুমি ক্লাসে করে কি এখন তুমি কনফিডেন্ট, মনে সব পারতেছো, সব তুমি পারতেছো, বাট তুমি এখানে শিখছো, এখানেই পারতেছো, বাট তুমি যে বাসায় প্র্যাকটিস না করো এগুলা তুমি কিন্তু ভুলে যাবা। কারণ তুমি এক্সাম এখন দিবে না, এক্সাম দিবে আর 3 4 5 মাস পরে, বা তোমার তো অ্যাটলিস্ট প্র্যাকটিস থাকতে হবে, হ্যাঁ রিভিশন থাকতে হবে। সো রিভিশন দাও, প্র্যাকটিস করো বাসায়, দেখবে এগুলো অনেক ভালো পারবা। খুবই ইজি ম্যাথ, কিন্তু খুবই ইজি ম্যাথ। ওকে ওকে, এবার আমরা একটা ব্যাংক জমাতিরিক্তের ম্যাথ দেখি। দেখো ব্যাংক জমা এবং জমাতিরিক্ত ইজি, আসলে কিছুই হয় নাই, মানে জমাতিরিক্ত আরও ইজি। কেমন তোমাকে বলি, দেখো মানে এটা হলো উল্টা আর উল্টা, মানে রিভার্স করা শুধু। হ্যাঁ দেখি তোমার, হ্যাঁ একটা জমাতিরিক্তের ম্যাথ আমরা দেখি। দেখো এই ম্যাথটা আমরা দেখি, ফাইন। এটা হলো তোমার কি, এই ম্যাথটা কি, এই ম্যাথটা তোমার বললো যে লেনদেন ক্রমিক 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 7 নাম্বার এগুলোর জন্য মুমিন ব্রাদার্সের হিসাবের বইতে, আচ্ছা এটা দাবি দিতে বলছে, সরি। ওকে ফাইন, এইটা না, একটা মিনিট ওয়েট করো জাস্ট, আমরা একটা দেখি যে তোমার কোনটা অ্যাকচুয়ালি এখানে আছে বা কোনটা নেই। ফাইন, খুব ভালো। তো আমাদের গতে বললো যে তোমার উপযুক্ত তথ্যের ভিত্তিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। কি বলে, একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। ওকে, এটা কিন্তু তোমার চট্টগ্রাম বোর্ড, এটা আমার সময় এসেছিলো, আমি এই ম্যাথটা করেছিলাম, কিন্তু আমি করেছিলাম এবং আমার জানি আমি এই ম্যাথে 10/10 অবশ্যই পেয়েছি, কারণ আমার ফার্স্ট পেপারে আমি তো জানি আমার নাম্বার ছিল তোমার 94 ছিল, সম্ভবত 94 ছিল 100-এ। ওকে, সো তো আমার যত জানি যে আমার তোমার ভালোই ছিল, আমার ভালো নাম্বার এসেছে। সো আমি এই বোর্ডটা, আমি চট্টগ্রাম বোর্ডে এই বোর্ডটা যেহেতু দিয়েছিলাম, সো তোমরা দেখো আমরা ম্যাথটা করার ট্রাই করি। ওকে, সো প্রথমে দেখি, আমি তোমাকে বলছিলাম এটা কোন টাইপসে বসছে। দেখো আমরা তো কোনো টাইপ 1 টাইপ 2 শিখছি, রাইট, শিখতে পারলাম। এবার আমরা টাইপ 3 4 দেখি। আগে তুমি দেখি যে কোন টাইপে বসছে, কেন বুঝবা, বুঝলাম এই ইনফরমেশনগুলো পড়লে বা প্রথম নাম্বারটা পড়লে তোমরা বুঝেই যাবা যে এটা কোন টাইপে পড়ছে। পড়ি কি বলে, 2023 সালের 31 ডিসেম্বর তারিখে মমিন ব্রাদার্সের নগদ বই অনুযায়ী ব্যাংক জমা থাকতে পরিমাণ ছিল 20,500 টাকা। কি বলে, কত সাল, 2023 সাল, কত তারিখ, 31 ডিসেম্বর তারিখে, কার নাম, মমিন ব্রাদার্স। কি বলছে, নগদান বই অনুসারে ব্যাংক জমাতিরিক্ত, বেশ ইম্পর্টেন্ট। আমরা তো কোন ধরে কি করলাম, গত এর আগের ম্যাথটা কি করে শিখলাম, নগদান বই অনুসারে ব্যাংক জমা, আর এটা নগদান বই অনুসারে ব্যাংক জমাতিরিক্ত। কি ডিফারেন্স, জমাতিরিক্ত। ওকে, আগে আমরা ব্যাংক জমাটা শিখছি, নগদান বই অনুসারে ব্যাংক জমা শিখছিলাম, এবার আমরা নগদান বই অনুসারে ব্যাংক জমাতিরিক্ত দেখতে যাচ্ছি। ওকে ফাইন, সো তোমরা দেখো যে কত টাকা বলছে তোমার, 20,500 টাকা। কত টাকা, 20,500 টাকা। বেশ ইম্পর্টেন্ট একটা তোমার ম্যাথ। সো দেখো কেমনে করতে হয়, প্রথম কাজ কি, প্রথম কাজ খুবই ইজি। দেখো প্রথম কাজ কি তোমার, ঘরটা করা। তুমি লেখো যে বিবরণ টাকা টাকা লিখলা, ফাইন, এগুলো তো লিখবা, এগুলো ছাড়া আবার দেখো না, এই ঘরটা করে দিয়েই কিন্তু ম্যাথ শেষ না, তোমার অবশ্যই এগুলা করতেই হবে, এগুলো তুমি অবশ্যই লিখবা খাতায়, এগুলো লেখো বা দেখো যে তোমার কেমনে করতে হয়। সো তারপর তুমি দেখতে পারো যে এটা মমিন ব্রাদার্স তোমার ব্যাংক সমন্বয় বিবরণী 2023 সালে মেটা দেখি। প্রথমে কি করবো আমরা, প্রথমে যেটা প্রথমে দিয়ে আসে যে নগদান বই অনুসারে ব্যাংক জমাতিরিক্ত, এটা লিখবা কি, নগদান বই অনুসারে ব্যাংক জমাতিরিক্ত লিখলাম আমরা, লেখার পরে কত টাকা, 20,500 এখানে লিখবো, জের সূত্রের পিছিয়ে লিখতেই হবে। তারপরটা তুমি দেখো যে তারপরটা কেমনে আমরা করি। হ্যাঁ, প্রথম নাম্বারটা আমরা পড়ি, কি বলে দেখো, চেক জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক কি হয় নাই, আদায় হয় নাই। ওকে, সো চেকটা জমা দিছে কে, আমারে বলো এটা। প্রথমে দেখো কি পজিশনটা কি, তোমার চেকটা জমা দেওয়া হয়েছে, রাইট,
কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি। বিষয়টা খেয়াল করো কি, যে তোমার চেকটা জমা দেওয়া হয়েছে, কে দিছে? যার অ্যাকাউন্ট আছে সেই তো দিছে, তাই না? মানে আমি ধরতে পারি যে এখানে বলতে পারি অ্যাকাউন্ট আছে কার, নগদের বইয়ের। আমি বলি নগদান বই ধরলাম, হ্যাঁ, নগদান বই কি করলো, জমা দিল, রাইট? সো নগদান বই জমা দিছে, বাট এইটা ব্যাংক কর্তৃক আদায়ই হয়নি, বা যেটা নগদান বই জানে বাট ব্যাংক জানেই না, রাইট? সো এই ম্যাথটা আমি যখন জমাতিরিক্তের ম্যাথ করতে, তখন কি বেশ ইন্টারেস্টিং। এটা আই হোপ করতে গেলে বেশ মজাই পাবা তোমরা। তো দেখো যে একটু স্লাইডের একটু দেখি যে তোমার খালি জায়গা আছে কি লিখতে পারার মতো, এইখানে আছে। হ্যাঁ, আমি প্রথমেই করি, যেহেতু আমি জমাতিরিক্ত করতেছি, এটা কি জমাতিরিক্তের ম্যাথ, কি জমাতিরিক্ত। একটা জমাতিরিক্ত ভালো মতো বুঝবা, পরেরটা একদম সহজ। সো এইটা ভালো মতো বুঝো, এটা পারবা। ওকে, এটা কোন ধরনের জমাতিরিক্ত? জমাতিরিক্তর ম্যাথ। জমাতিরিক্ত কি ধরনের? নগদ, মানে নগদান বইয়ের জমাতিরিক্ত, নগদের। ওকে, নগদান বই। ওকে, তো এটা জমাতিরিক্ত ম্যাথটা কারা কারা সংগ্রহ করে? এটা তোমার পাস বইও লিখে কি করে, তোমার এটা হলো পাস বই। ওকে, এটা কি? এটা হলো পাস বইয়ের লেখা। হ্যাঁ, পাস বই যেভাবে করতেছে পাস বই। আর এটা কি তোমার? এটা হলো তোমার নগদান বই। কি বই? নগদান বই। লেখাটা যদি ভালো নয় একটু বইলো, কারণ আসলে মানে হয় কি যে মানে তোমার তো রেকর্ডিং ক্লাস এগুলা, সো আসলে লেখা যদি না হয়, আমি তো বলতেছি যে নগদান বই পাস বই, বা তোমরা যদি তাও যদি বুঝতে না পারো কমেন্টে জানিও, আমরা অবশ্যই এটা আনসার দিয়ে দেবো। ওকে, সো এটা কারণ। সো এটা জাস্ট বোঝার জন্য তোমার যদি দেখাচ্ছি, বোঝার জন্য। এটা এটা কোনো ম্যাথের কোনো ফাংশন না, কোনো পার্ট না। বাট দেখো যে যখন কি ছিল, তোমার চেক জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি। ওকে, সো আমরা প্রথম কাজ কি, আগের মতোই, আগের মতো কোনো ডিফারেন্সিয়েশন নাই। প্রথম কাজ কি, চেকটা জমা দিছে, কে দিছে? নগদান বই দিছে, মানে নগদ যোগ করছে, তাই না? নগদ অ্যাড করছে টাকাটা, নগদ নিজের কাছে লিখছে যে ভাই আমি চেকটা জমা দেওয়া হইলো। বাট ওই চেকটা যেটা তুমি তোমার অ্যাকাউন্ট টাকাটা বাড়াইছো, যে এত টাকার চেক জমা হলো তোমার অ্যাকাউন্টে, কি তখন তুমি টাকাটা বাড়িয়ে দিয়েছো, বাট ব্যাংক কি সেটা জানে? আমাকে বলো, ব্যাংক কি জানে? ব্যাংক জানেই না তোমার টাকা যোগ হয়েছে, তাই না? কারণ ব্যাংকে জমাই হয়নি। ব্যাংকে যদি এটা জমা হতে যেত, কেউ নিচে একটা যেত, তখনই তো ব্যাংক যোগ করে দিত যে আপনার টাকা তো যোগ করা হলো। বাট ব্যাংক জানেই না। সো ব্যাংক যে জানে না, জানে কে? নগদান বই জানে, নগদান বই যোগ করছে। ব্যাংক জানে? জানে না। আমরা কি জানি? নগদান বই ব্যাংকের মধ্যে কি সম্পর্ক? বিপরীত সম্পর্ক, তাই না? যে যোগ করলে কি হবে? এটা হবে বিয়োগ, রাইট? বুঝতে পেরেছো? শর্টকাট টেকনিক বা ভালো টেকনিক বলতে পারো, এটা আমাকে অনেক হেল্প করছে। সো এই যে যেটা এন্ট্রিটা আছে, এটা নগদান বই কী করছে? যোগ করছে, বাট ব্যাংক যোগ করে নেই। সো আমরা কী বলতে ব্যাংক বিয়োগ করতে পারি। আমরা যখন তোমার জমার ম্যাথ করছিলাম, তখন আমরা কী করছিলাম? তখন আমরা নগদান বই অনুসারে কাকে ফলো করতাম? ব্যাংকে ফলো করতাম। তখন ব্যাংক যাই বলে আমরা তাই চোখ বন্ধ করে মাথায় নিতাম, রাইট? তখন কী করতাম? আমরা চোখ বন্ধ করে মাথায় নিতাম, রাইট? সো আমরা কি এই ম্যাথটা করতেছিলাম? ফাইন, আমরা কি এটাই করতেছিলাম না? ওকে, ফাইন। সো একটা দেখি, জাস্ট আ মিনিট, একটু সব ঠিকঠাক। হ্যাঁ, ওকে, ফাইন। এই তো দেখো, আমরা তোমার চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি। কত টাকা? 1400 টাকা। কত টাকা? 1400 টাকা। ওকে, মানে আমরা একটু যদি বলি, তোমার নগদান বই যোগ করছে, ব্যাংক কিচ্ছু করেনি। সো আমরা কি জানি? নগদান বই এবং ব্যাংকের মধ্যে একটা বিপরীত সম্পর্ক বিদ্যমান। ফর দিস রিজন আমরা বিয়োগ করলাম। ওকে, সো আমরা যখন টাইপ 1 করছিলাম, তখন আমরা কি? তখন আমরা ব্যাংক যাই বলে তাই আমরা কি করতাম? ফলো করতাম না। সো অ্যাজ সেম এজ দ্যাট, যে তোমরা সবসময় কবে জমা থাকতে ম্যাথে, যেটা জমা থাকতো, রাইট? এটা ভালো মতো খেয়াল করো, এইটা নগদান বইয়ের জমাতিরিক্ত ম্যাথ। তাইলে প্রথমের আমার কাজ, প্রথমের কাজকে আমি স্টেপ বাই স্টেপ ভাগ করে দেখো। তোমার এই জমাতিরিক্ত ম্যাথ করতে গেলে, নগদান বইয়ের সাথে জমাতে করতে গেলে, তোমার প্রথম কাজ হলো কি? কোন ধরনের ম্যাথ? নগদান বই অনুসারে জমাতিরিক্ত করতে গেলে তোমার প্রথম কাজ হলো আনসারটা, ফলাফলটা নগদান বই অনুসারে কেমন হয়। হ্যাঁ, প্রথম স্টেপটি, স্টেপ প্রথমটা হইল যে নগদান বই অনুসারে করলে, নগদান প্রথম দেখো, নগদান বই অনুসারে জমাটা যদি করি, মানে টাইপ 1, বা আমি বলি যেখানে নিচে লিখি যে টাইপ ওয়ান যদি করি, নগদান জমা যদি করি, তাইলে আনসারটা কি? তাইলে আনসার কি আসবে?
আনসার কি আসে দেখবা। আনসার কি আসে দেখবা। মানে প্রথম কাজ হলো নগদান বহির্সারে ব্যাংক জমাতিরিক্ত করা প্রথম ওয়ে কি, প্রথম ধাপ কি? প্রথম ধাপ হইল নগদান বহির্সারে ব্যাংক জমা করলে আনসারটা কি হয় দেখবা, রাইট? আমি যদি এই ম্যাটটা নগদান বহির্সারে ব্যাংক জমা হইতো তাহলে কি হইতো, আমরা নগদ সবসময় ব্যাংকে ফলো করে আমরা সবসময় আনসার আসতো বিয়োগ, পাসবই কি বিয়োগ, আমরা পাসবইকে ফলো করতাম, তো পাসবই কি বিয়োগ, তাহলে প্রথম স্টেপ কি এই আনসারটা কি আসে, আনসার আসে বিয়োগ, তাই না? বুঝকো? তারপরটা হইল যে তারপরে কাজ হলো যে আনসারটা আসছে ওটাকে উল্টা করে দিবা। কি? যে আনসারটা আসছে তাকে উল্টা করে দেওয়া। যে আনসারটা আসছে, যে আনসার তুমি পাবা, যে আনসার তুমি পাবা সেটা কি করে দিবা, সেটা উল্টা মানে বিপরীত করে দিবা, সেটা বিপরীত করে দিবা, সেটা বিপরীত করে দিবা। আমি মুখে বলবো যদিও, বিপরীত করে দিবা। ওকে, যেটা তারপর যা আসবে তাই আনসার। ওকে, দেখো আমি যদি তোমার নগদান বই অনুসারে ব্যাংক জমা করি, তাহলে আমার প্রথম স্টেপ হইল নগদান বই অনুসারে নগদান বই অনুসারে ব্যাংক জমাতিরিক্ত করি, তাহলে প্রথম স্টেপ হইল নগদান বই অনুসারে ব্যাংক জমা করলে, মানে টাইপ 1-এ যদি ম্যাটটা করতাম, ব্যাংক জমা করলে আমার আনসারটা কি আসতো, এই যে এন্ট্রিটা, আমি ধরো এটা যদি নগদান ব্যাংক জমা করতাম, তাহলে কি নগদান বনুসে ব্যাংক জমা সবসময় কোনটা ফলো করতে হয়, ব্যাংক যাই করে তাকেই ফলো করতে হয়, রাইট? আমি যদি এই ম্যাটটা নগদান বনুসে করতাম, ব্যাংক জমা করতাম, ব্যাংক জমা করতাম, তাহলে কি আমরা সবসময় পাসবুকে ফলো করতাম, রাইট? আর পাসবুকে বিয়োগ আসছে, তাহলে কি আমরা প্রথমে কি পাইলাম, বিয়োগ পাইলাম, কি পাইলাম, বিয়োগ পাইলাম, রাইট? তাহলে আমি প্রথমে কি পাইলাম, আমরা পাইলাম তোমার কি পাইলাম, তোমার প্রথমে পাইলাম বিয়োগ। ওকে, কি পাইলাম, বিয়োগটা পাইলাম, রাইট? তারপরে কাজ কি, তারপরে কাজ হইলো যে আনসারটা পাইছি সেটাকে বিপরীতকে দেওয়া। বিয়োগের উল্টা কি, উল্টা হলো যোগ। ওকে, বিয়োগ উল্টা কি, উল্টা হলো যোগ। সো আমার এখন এই এন্ট্রিটাকে আমার কি করতে হবে, যোগ করতে হবে। জমাতিরিক্ত করতে গেলে আমার কি করতে হবে, যোগ করতে হবে। যেমন দেখো, যোগ করছে, বুঝতে পেরেছো? মানে খুব সিম্পল, আসলে খুবই সিম্পল। বিষয়টা হলো আমি যখন তোমার এই জমাতিরিক্তের ম্যাটটা আমি করতে যাচ্ছি তখন কোন বই অনুসারে, নগদান বই অনুসারে। আমি যখন নগদান বই অনুসারে জমাতিরিক্তের ম্যাথ করতে যাই তখন প্রথম কাজ হইল নগদান বই অনুসারে ব্যাংক যে জমা আসে না, জমা করলে যা আনসার আসতো, ধরো যোগ করতে হইতো, বিয়োগ করতে হইতো, জমা করলে যে আমার যোগ করতে হইতো, যেটা আসতো, যেমন এই ম্যাথে এটাকে আমার কি, এটা আমার বিয়োগ করতে হচ্ছিল, সো যেটা আসছে সেটাকে উল্টা করে দিবা। বিয়োগ উল্টা কি, যোগ। সো আমার এটা যোগ করতে হবে, মানে যোগের পাশে আনতে হবে। ওকে, যোগ করতে হবে মানে কি, মানে যোগের পাশে, এই যোগের পাশে আনতে হবে। ওকে, আরেকটু যদি বলি, মানে আরেকটু যদি বলি তোমাকে, তোমার যেই আনসারটা ম্যাথটা আমি করতে চাই, এটা হলো জমাতিরিক্তের ম্যাথ, রাইট? সো জমাতিরিক্ত করতে গেলে প্রথম কোন ধরনের জমাতিরিক্ত, নগদান বইয়ের জমাতিরিক্ত, রাইট? সো প্রথমে স্টেপটা হইলো তোমার নগদান বইয়ের জমা করতে হবে। হ্যাঁ, টাইপ 1 করে দেখবা, টাইপ 1 করলে আমরা একটা আনসার পাই না, হয়তো এটা যোগ করতে হয়তো, হয়তো বিয়োগ করতে হতো, তো তুমি দেখবা টাইপ 1 করে দেখবা যেটা যোগ করতে হচ্ছে নাকি বিয়োগ করতে হচ্ছে। এই এন্ট্রিটা যদি আমি করতাম, নর্মালি নগদান বই যে ব্যাংক সময় কাকে ফলো করে, ব্যাংকে ফলো করে, যে নগদান বই কাকে ফলো করে, ব্যাংকে ফলো করে। সো আনসার আসতে বিয়োগ। ওকে, এবার আমার কাজ হইলো যে যেটা আসছে আনসারটাকে উল্টা করে দেওয়া, বিয়োগ উল্টাকে যোগ। তাহলে আমার কী করতে হবে, এটাকে এবার আনসারটা কি, ফাইনালি আনসারটা হইলো যোগ করে দেওয়া। ওকে, তাহলে আমার দুটার মেন আনসারটা কি, মেন আনসারটা এটা আমার যোগ করে দিতে হবে। ওকে, যোগটা হলো আনসার, এই এন্ট্রিটা আনসার কি, যোগ। ওকে, তো যেটা আসছে এটাকে উল্টা করা, যোগ করা। সো আমি যখন যোগ করা মানে কি, যোগ করা মানে যোগ পাশে লেখা, জমাতিরিক্ত করার সময় এটাকে যোগের পাশে লেখা, যোগের পাশে লেখাটাই আনসার। ওকে, সো এই জন্য আমরা এটা যোগের পাশে লিখলাম। বুঝতে পেরেছো? মেইনলি দুইটা স্টেপে ম্যাথ শেষ। সো আই হোপ তোমরা মোটামুটি বুঝতে পারতো। সো যখন নগদান বই অনুসারে করি কেমন করতে হয়, মেইনলি এটা আরও ইজি যদি বলি, মানে প্রথমে দেখবা নগদান বই অনুসারে ব্যাংক জমা করলে কি হয়, যেটা এটা যদি বিয়োগ করতে হয় তাহলে এটা যোগ করে দিবা, জমাতিরিক্ত করার সময় যোগ করে দিবা। আর এটা যদি জমা করার সময় বিয়োগ করতে হয় তাহলে জমাতিরিক্ত করার সময় আবার যোগ করে দিবা। আর যদি জমা করার সময় যোগ করতে হয় আর জমাতিরিক্ত করার সময় এটাকে বিয়োগ করে দিবা, বিয়োগের পাশে নিয়ে আসবা। ওকে, ওকে ফাইন। সো আমরা এবার এই পরেরটা দেখি। চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংকে বুঝতে হয়নি, মানে হয়তো তুমি বিয়োগ করলো, চেক ইস্যু করাকে নগদান বই ইস্যু করে বা আরাফাত কোম্পানি ইস্যু করে, আরাফাত করে। সো এটা হলো কি, যে আমি যদি আবার বলি তোমার চেক ইস্যু, ধরো এটা কি হলো, এটা তোমার
কি হলো চেক ইস্যু। হ্যাঁ, চেক ইস্যু করা হইল, চেক ইস্যু করা হইল, কিন্তু উপস্থাপিত হয়নি, ওকে, উপস্থাপিত হয়নি, ওকে। সো এটা কেমনে করতে হয়? এটা করতে হয় চেক ইস্যু করে কি, ইস্যু করে মানে নগদান বই বিয়োগ করছে, মানে নগদান বিয়োগ করছে, আমি বলবো নগদান বই কেটে নিছে। ইস্যু করলে কি তোমার অ্যাকাউন্টে টাকা চলে যায়, তাই না? তোমার অ্যাকাউন্টে কী হয়েছে, টাকাটা চলে গেছে, তো নগদান বই করছে কি লিখলো চেক ইস্যু করা হলো, ওকে। ইস্যু করলে কি হয়, টাকা চলে যায়, তো টাকা চলে গেলে কি করতে বিয়োগ করতে হয়। সো তুমি করলা কি, এটা নগদান বই বিয়োগ পাশে লিখলো। বাট ব্যাংক তো ব্যাংকে জানে না সেটা, সো উল্টা নাম কি, উল্টা করতে হবে, যোগ করতে হবে। হ্যাঁ, তাইলে আমি যদি এটাকে নগদান বই হিসেবে ব্যাংক জমা করতাম, তাহলে আমি সবসময় পাসবইকে ফলো করতাম। পাসবই কী করছে, যোগ করছে, তাহলে আমার আনসারটা কী আসছে, যোগ আসছে, তাই না? এইবার আমি যেহেতু জমাতিরিক্ত ম্যাথ করতেছি, তাহলে আমার কী করতে হবে, এখন যে আনসারটা আসছে যোগ আসছে, ওটাকে আমার কী করতে হবে, এবার বিয়োগ করে দিতে হবে। কী করতে হবে, এটাকে আমার এবার বিয়োগ করে দিতে হবে। মানে এটা আমার কী করতে হবে, এটা তো আনসার আসছে, মানে জমা অনুসারে করলে যোগ করতে হয়। আর আমি যদি জমাতিরিক্ত করতে যাচ্ছি, যে আনসারটা আসছে ওটাকে কী করতে হবে, উল্টা করে দিতে হবে। উল্টা মানে কি, বিয়োগ করে দিতে হবে। মানে এটা এখন এই ইস্যু, এই ম্যাথটা এখন এই অ্যাক্টিভ মানে লেনদেনটা এখন কি হবে, জমাতিরিক্তের বিয়োগের পাশে আসবে। কোন পাশে আসবে, বিয়োগের পাশে আসবে, ওকে। বুঝতে পেরেছো? ওকে, দেখো তাহলে আমরা দেখি আসছে কি না। দেখো ইস্যু হয়েছে, এখনও উপস্থাপিত হয়নি, আসছে, ওকে। বুঝতে পেরেছো বিষয়টা? ওকে, সো এইভাবেই তুমি মেইনলি কী করতে পারো, নগদান বই অনুসারে ব্যাংক জমাটা করতে পারো, রাইট? ওকে, সো এইভাবে তুমি বাকিগুলো ট্রাই করবা, তারপর তুমি যোগ করবা, ফাইনালি টাকাটা চলে আসবে, রাইট? সো এটা কি, এটা হলো নগদান বই অনুসারে ব্যাংক জমাতিরিক্তের ওয়ে। এখন যদি তোমাকে বলতো, কি বলতো, তোমাকে যদি তখন বলতো যে তোমার কি করো, ব্যাংক বই অনুসারে, কি বলে, ব্যাংক বই অনুসারে ব্যাংক জমাতিরিক্ত করো, কি বলে, ব্যাংক বই অনুসারে ব্যাংক জমাতিরিক্ত করো। আমরা এতক্ষণ ধরে কি শিখলাম, তিনটা মেথড শিখলাম। কি শিখলাম, নগদান বই অনুসারে ব্যাংক জমা শিখলাম। আমরা কি শিখলাম, নগদান বই অনুসারে ব্যাংক জমাতিরিক্ত শিখলাম। আমরা শিখলাম ব্যাংক বই অনুসারে ব্যাংক জমাতিরিক্ত, এই তিনটা বিষয় আমরা শিখতে পারলাম। এখন ধরো তোমাকে যদি বলে, কি বলে, তোমাকে যদি বলে ব্যাংক বই অনুসারে কি করো, ব্যাংক বই অনুসারে বা ব্যাংক বা পাসবই অনুসারে কি করা, ব্যাংক জমাতিরিক্ত করো। সবসময় তো জমা শিখছি, এখন জমা দেখো, ব্যাংক বই অনুসারে কি করো, অনুসারে ব্যাংক জমাতিরিক্ত করে, জমাতিরিক্ত, এটা বলে। তখন তুমি কি করবা, তখন তোমার ওয়ে, তখন হলে সেম ইজ দ্যাট। প্রথম স্টেপটা হইল, তখন তোমার প্রথম স্টেপ কি, প্রথম স্টেপ হইল যে ব্যাংক জমা কি, প্রথম স্টেপ কি, ব্যাংক জমা ম্যাটটা করার, মানে তোমার এন্ট্রিটা যে লেনদেনটা আছে ওটা যোগ পাশে আসবে, জমাতিরিক্তের যোগের পাশে আসবে নাকি বিয়োগের পাশে আসবে, এটা আমরা দেখতেছি। কেমনে দেখো, প্রথম স্টেপ কি, তুমি কেমনে বের করবা, প্রথম স্টেপ হলো ব্যাংক জমা, হ্যাঁ সরি ওয়েট, প্রথমটা হলো তোমার কি, যে প্রথমটা কি তোমার, প্রথমটা হলো তোমার এই যে ব্যাংক বই, ওকে, ব্যাংক বই অনুসারে ব্যাংক বই, কি বললাম, ব্যাংক বই অনুসারে, তুমি যখন ব্যাংক বই অনুসারে ব্যাংক জমা দিতে ম্যাথ করতে যাও, এটা যোগ পাশে আসবে কি বিয়োগ পাশে আসবে, এটা কেমনে বের করবা, কি প্রথমে তুমি ব্যাংক বই অনুসারে ব্যাংক জমা করবা। হ্যাঁ, ব্যাংক জমা করে যে ফলাফলটা আসবে সেটা বের করবা, করে যে ফলাফলটা আসবে, কি বললাম, যে ফলাফলটা সেম, যে ফলাফলটা আসবে কি, যে সেটা কি করা, সেটা নির্ণয় করা, সেটা যদি যোগ হয় যোগ, সেটা নির্ণয় করা। তারপর কাজ হলো তোমার, তারপরের কাজ হলো 2 নম্বরে কি, 2 নম্বরের কাজ হলো তোমার কি, যেই ফলাফলটা আসছে সেটাকে বিপরীত করে দেওয়া। যে ফলাফলটা আসছে সেটা যদি যোগ হয়, হ্যাঁ, ব্যাংক হিসাবে কাকে ফলো করে, নগদকে ফলো করে। নগদ যদি যোগ করে, হ্যাঁ মানে যোগ হয়, যোগ আসছে বা নগদ যাই করছে আর কি, হ্যাঁ নগদ যেটা করছে, যোগ করলে যোগ, বিয়োগ করলে বিয়োগ, নগদ যাই করছে বা যেই ফলাফলটা আসছে, সেটা কি করতে হবে তোমার, সেটা কি করতে হবে, সেটা তোমার উল্টা করে দিতে হবে, বিপরীত করে দিতে হবে। কি করতে হবে, বিপরীত করে দিতে হবে, বিপরীত করতে হবে, কি বিপরীত করতে হবে। সো এভাবেই করতে হবে। সো এই করে বিপরীত করে যেটা আসবে,
বিপরীত করার পরে যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, এভাবে করার পর যেটা আসবে ফাইনালি যা আসবে তাই কি আনসার, তাই কি আনসার, রাইট? যা আসবে তাই আনসার। মানে যদি বিয়োগ থাকে যোগ করতে হবে, মানে যোগ কর বিয়োগ থাকে কেউ যোগ করতে হবে, যোগ করতে হবে না কেউ যোগের পাশে আনবা, এটাই আনসার, এটাই করতে হবে। ওকে, সো এইভাবেই তুমি বাকি লেনদেনগুলো করে ফেলতে পারবে। সো আমরা মূলত কী শিখলাম, আমরা এখন টাইপ 1 শিখলাম, আমরা কী শিখলাম, টাইপ 1 শিখলাম, টাইপ 2 শিখলাম, টাইপ 3 শিখলাম, টাইপ 4টাও শিখলাম, কেমনি করতে হয় বুঝে গিয়েছি। দেখো ম্যাথের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, এটা হলো তোমার ম্যাথের প্রসেস দেখো ভাই, ম্যাথে মিনিমাম হাজারটা ম্যাথ থাকতে পারে, বাট হাজারটা ম্যাথ কয়টা মানে কয়টা টাইপের হয়, তুই টাইপটা কেমন হয় এটা শিখো, টাইপটা বোঝার ট্রাই করো, টাইপটা বুঝতে পারলে তোমার ম্যাথ কারণ বিষয় না। এতক্ষণ যেমন কী বুঝলাম, আমি ম্যাথ প্র্যাকটিস করলাম, টাইপ করলাম, এগুলো তুমি ভালো মতো প্র্যাকটিস করো বাসায় বসে, এবার তোমার এগুলো ইজিলি ভালো হবে, ইজিলি ভালো হবে, রাইট? সো আই হোপ তোমরা মোটামুটি টাইপ বুঝতে পেরেছো। এবার লাস্ট টাইপটা কি, সংশোধনী। কি সংশোধনী, হ্যাঁ সংশোধনী মানেটা কি, সংশোধনীটা হলো তোমার মেইনলি, হ্যাঁ বেশ ইম্পর্টেন্ট টাইপ বলতে পারো, মানে যেটা সপ্তাহের শেষে, এতক্ষণ ধরে আমরা কী করতে, এতক্ষণ ধরে আমরা কী করছি, যে এতক্ষণ ধরে আমরা যে জমা বা জমা দিতে ক্ষেত্রে জমা যায় করে, হ্যাঁ মানে নগদ বই যা করে ব্যাংক বই তা ফলো করি, বা তা উল্টা করে দিচ্ছে, বা ব্যাংক যা করে তা নগদ ফলো করে, একজনকে থেকে একজন করে এমন অবস্থা, বা একজনকে একজন ফলো করে, রাইট? ওকে, এখন যে বিষয়টা আমি তোমাকে বলছিলাম যে একটা অন্ধ মানুষ তুমি রাস্তা পার করে দিচ্ছ, মানে কি তুমি যেদিকে যাবা মানুষটা সেদিকে যাবে, তাই না? তুমি মানে তো তুমি রাস্তা পার করে দিচ্ছ, তো তুমি যেদিকে যাবা মানুষটা কি করবে, মানুষটা তোমার সেদিকে যাবে। ওকে, সো তোমাকে ফলো করে সেদিকে যাবে। এখন ধরো, এখন যেখানে কি, যেখানে একজনকে ফলো করে একজন যাচ্ছে, হ্যাঁ মানে একজন জানে একজন জানে না, একজন জানে যে কোন দিকে রাস্তা পার হতে হয়, আর একজন জানে না কোন দিকে রাস্তা পার হতে হয়। বাট এখানে যখন আমরা সংশোধনী, হ্যাঁ সংশোধন পদ্ধতিতে করতেছি, উভয় যে সংশোধন পদ্ধতি করতেছি, তখন দুইজনই জানে যে কোন দিকে রাস্তা পার হতে হয়। তখন কি হয়, তখন তখন হয়তো কেউ একজন ভুল, মানে তখন কি হবে, তখন যখন আমরা দুই মানে সংশোধনটা করতে যাচ্ছি, তখন ম্যাথটার ওয়ে হইলো যে যেই ভুল করে, নগদান বই যদি ভুল করে নগদান বই ঠিক করবে, ব্যাংক ভুল করলে ব্যাংকটা ঠিক করবে। এখানে ব্যাংককে নগদান বইকে অনুসরণ করতে হবে না, নগদান বইকেও ব্যাংককে অনুসরণ করতে হবে না, যেই ভুল করবে সেই তারটা ঠিক করবে। ওকে ওকে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ফাইন, তো বুঝতে পারছো তো কি বলছি, যে ব্যাংক যার সংশোধন পদ্ধতির মেন বিষয়টা কি, যে এতক্ষণ ধরে কী করলাম, যে একটা নগদান বইকে ব্যাংক ফলো করতেছে বা ব্যাংকের নগদান বই ফলো করতেছে, এখন তোমার যেই ভুলটা করতেছে ও এটা ঠিক করবে, রাইট? সো ফাইন, সো লেটস ব্যাক টু টপিক। সো প্রথমটা হলো, প্রথম ঘরটা কি, ঘরটা আমি জানি যে তোমার লিখবা বিবরণী, টাকা টাকা লিখলা। সো প্রথমটাতেই প্রথম কথা দেখবা, এইখানে এখন কি, এতক্ষণ ধরে আমরা শুধু একটা জের পেতাম, বাট এখন তুমি দুইটা জের পাবা, রাইট? কী পাবা, দুটো জের পাবা। দেখো আহমেদ কোম্পানির 23 জুন 2023 সালে তারিখে নগদান বইতে জমা কত টাকা, 2791 টাকা, আর ব্যাংক বইতে জমা কয় টাকা, 5550 টাকা, রাইট? এখানে তোমার নগদান বই মোতাবেক ব্যাংক জমা দিল, আবার ওয়েট, তোমার নর্মালি উপচারের পদ্ধতিতে জমা দিতে ম্যাথ দেয় না, জমা ম্যাথই দেয়, মানে নগদান বই হিসেবে ব্যাংক জমা দিল, তোমাকে দিল ব্যাংক বই হিসেবে ব্যাংক জমা, এটাও দিল, মানে সরি, মানে নগদান বই হিসেবে নগদের কত টাকা আছে, নগদ কত টাকা পাবে বলে দাবি করতেছে, এটাও দিল, ব্যাংক কত টাকা পাবে, ব্যাংক যেটা বলতেছে, ব্যাংক বলতেছে নগদ এত টাকা পাবে, যেটা ব্যাংক দাবি করতেছে ওটাও আছে, নগদ যে দাবি করছে ওটাও আছে, নগদেরটাও দিল ব্যাংকেরটাও দিল, রাইট? এবার আমার কাজ হলো যে আমরা ফাইন্ডিং করলাম যে না এই কারণে, দেখো এখানে কিন্তু নগদ একটু কম আছে, ব্যাংক একটু বেশি আছে, মানে কি দুজনের টাকা সেম হলো না, সেম হলো তো একটা কারেক্ট, সেম হলো না, মানে গরমিল হলো বলেই তো আমরা ব্যাংক সমানুপাতিক করতে যাচ্ছি, রাইট? সো আমাকে বললো বোঝার একটা ব্যাংক সমানুপাতিক প্রস্তুত করো, রাইট? কোয়েশ্চেন দেখো যেগুলো বোঝে আসতেছে না, ফাইন। তোমার তারপরে কাজ কি, যে তোমার কি করে এখানে বলতেছে ধরে দিল, তোমার কাজ কি, যে তুমি নগদান বইটাও লিখবা, এখানে ব্যাংকটাও লিখবে, তোমার কাজ কি দেখো, প্রথম কাজ হলো ব্যাংক বই অনুসারে লিখবা। ওকে, এতক্ষণ দেখো, এতক্ষণ আমরা কী করছি, এতক্ষণ আমরা করছি জাস্ট প্রথমে করছি নগদান বই অনুসারে লিখলাম, কত টাকাটা লিখলাম, হ্যাঁ টাকাটা লিখলাম, যোগ লিখলাম, বিয়োগ করলাম, টাকা আসা শেষ। এখন এমনটা, এখন এটা দুইবার করতে হবে, প্রসেসটা দুইবার করতে হবে, এটা আবার করতে হবে। ওকে, এখানে আবার করতে হবে, রাইট? ওকে, সো দেখো কেমনে করি আমরা, তোমার প্রথম কাজটা হলো তোমার ব্যাংক বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত কত,
5,500 টাকা। কত? 5,500 টাকা। ফাইন, এটা হলো দেখো, এটা হলো একটা স্টেপ। আচ্ছা ওয়েট, আমি এটা ইজিলি তোমাকে ইজি করে দিই। প্রথম কাজ কি? প্রথম কাজ হলো তোমার ব্যাংক অনুসারে ব্যাংক জমা, এটা লেখা। ওকে, তারপর কাজ হলো যোগগুলো লেখা। ওকে, 2 নম্বর পার্ট। তারপর কাজগুলো বাদ, মানে বিয়োগগুলো লেখা। কি লেখা? বিয়োগগুলো লেখা। যোগগুলো লিখবো, বিয়োগগুলো লিখবো, শেষ করে তোমাকে একটা টাকা আসবে। তা যোগ বিয়োগ করার পরে এটা আসবে, রাইট? ওকে, এটা এখানে কি বন্ধ করে দিবা। প্রসেস দেখো আগে, প্রসেসটা। তারপর আবার তুমি নবদান বই টাকা দিল না, নবদান বই উদ্বৃত্তটা লিখবা, আবার একটা লিখবা। ওকে, তবে এটা কি করবে? এটা যোগ করবা, যোগগুলো লিখবা, এটা বিয়োগগুলো লিখবা, বিয়োগ করার যা আসবে, যা আসবে তা কি আনসার। তো সবসময় দেখবা, যদি এখন তোমার কি হতো, এখন তোমার ব্যাংক বিবরণ অনুসারে যে টাকাটা আসছে, এটা 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 এবং এটা নগদান বই যেটা আসছে, দুইটা অবশ্যই মিলে যেতে হবে, অবশ্যই মিলতে হবে। কারণ আমরা ব্যাংক সামনে কেন করি? গড় মিলটা সংশোধন করার জন্যই করতেছি। হ্যাঁ, মিলে গেলেই বুঝবা তোমার ম্যাথটা কারেক্ট, না মিললে ভুল। ওকে, সো আমরা ম্যাথটা করি এবার। ম্যাথটা কী বলে দেখো, ম্যাথটাই বলে যে প্রথম নাম্বার আমরা প্রথমে কী করি, প্রথমত ব্যাংক বিবরণ অনুসারে করি। ওকে, ব্যাংক কী করি? ব্যাংক বিবরণ অনুসারে করি, রাইট? ওকে, সো ব্যাংক বিবরণী অনুসারে আমরা ম্যাথটা একটু করি। ফাইন, সো এখানে কি, এখানে সবসময় কি, যেই ভুল করছে, যেই কাজটা ভুল করছে, আমরা সবসময় কি করবো, আমরা যেই সবসময় কাজটা ভুল করছে আমরা তাকেই ঠিক করব। ওকে, ফাইন। সো আচ্ছা, সো আমরা দেখি প্রথমটা কি, যে ব্যাংক বিবরণী অনুসারে জমা 5,500 টাকা আমরা লিখলাম। হ্যাঁ, আমরা এটা লিখলাম, কত টাকা? 5,500 টাকা লিখলাম। ওকে, ফাইন। তো যোগগুলো লিখবো, বিয়োগ বা বাদগুলো আমরা লিখবো। ফাইন, তারপর দেখো কি আদায়ের জন্য কারণগুলো দেখো। প্রথমটা কি, আদায়ের জন্য জমাকৃত চেক এখনো ব্যাংক কর্তৃক আদায় হয় নাই। আচ্ছা, তোমরা কি বোর হয়ে যাচ্ছ? অনেকক্ষণ ধরে ক্লাস করতেছো, যদি তোমাদের কি হয়, কনসেন্ট্রেশন বা মনোযোগ নষ্ট হয়ে যায়, তোমরা করো কি, যে একটু টাইম ব্রেক নাও, ব্রেক নিয়ে আবার ক্লাসে শুরু করো। ওকে, কারণ অনেকক্ষণ ক্লাস দিলে হয় কি, যে অনেকে আমরা মনোযোগ ধরে রাখতে পারি না। তো এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। একটু টাইম ব্রেক নাও, আবার ক্লাসে শুরু করো। ওকে, ফাইন। সো বাট ক্লাসটা করো, একটা বেশ ইম্পর্টেন্ট ক্লাস, অনেক ইনফরমেশন দেওয়া হচ্ছে এখানে। সো তুমি ক্লাসে ভালো মতো করো আর বাসায় প্র্যাকটিস করবা। ওকে, সো আমরা লেটস ব্যাক টু টপিক। তোমার প্রথমটা কি, প্রথমটা হলো তোমার আদায়ের জন্য জমাকৃত এখনো ব্যাংক কর্তৃক আদায় হয়নি। ওকে, দেখো আদায়ের জন্য জমাকৃত, রাইট? মানে কি, এক চেক ব্যাংক নগদ গেল, মানে কি দেখো আদায়ের জন্য জমাকৃত মানে নগদ জমা দিছে, তাইলে আদায়টা করে নেই কে? ব্যাংক। তাহলে ভুলটা করছে কি? ব্যাংক করছে, রাইট? কি বললাম? আদায়ের জন্য জমাকৃত। ওকে, বাট আদায় করে নেই কে? ব্যাংকটা চেক জমা দিয়ে দিল, ব্যাংকের কাজ শেষ। বাট চেকটা আদায় করলো না কে? জমা করলো না কে? ব্যাংক। তাহলে ভুলটা কে করছে? ব্যাংক করছে, তাই না? তাহলে কার সঙ্গে কাজ হবে? ব্যাংকের সাথে কাজ হবে। যে ভুল করছে তার সাথেই কাজটা হবে। তাহলে এই কাজটা কে করবে? এটা ব্যাংক করবে। কি করবে? ব্যাংক বিবরণীর সাথে কাজ হবে, নগদান বইয়ের সাথে কোনো কাজ নেই। কেন? এটা হলে ব্যাংকে ভুল করছে, তাই না? সো ব্যাংক আদায় হয়নি, মানে কি, নগদান বই কি করছে? দেখো, নগদান বই কি করছে? যোগ করছে, রাইট? নগদান বই কি করছে? যোগ করছে। ব্যাংক কি করছে? ব্যাংক কিছু করে নেই। সো ব্যাংকে আমি কত যোগ করতে হবে না? আমার এখন কাজ কি? এখন কাজ হইলো যে নগদান, দেখো আমার এখন কাজ কি, ব্যাংক উভয় সংশোধন নিম্পত্তি মেন কথা হইলো যে এটা নগদ, ধরো এটা ব্যাংক পাস বই। এটা কি ব্যাংক বা পাস বই? ওকে, পাস বই সেম। ধরো আমার এখানে কাজ হলো তোমার নগদ যদি যোগ করে, নগদ যদি কাছে যাই করছে, নগদ যোগ করছে, ঠিক করছে, ব্যাংক করে নেই, ব্যাংকে যোগ করতে হবে। নগদ যদি এখন বিয়োগ করে, ব্যাংকে বিয়োগ করতে হবে। বা ব্যাংক বিয়োগ করছে, নগদকে বিয়োগ করতে হবে। ব্যাংকও যোগ করছে, নগদ যোগ করতে হবে। ওকে, মানে দুইটা, সরি হ্যাঁ এটা, মানে দুইটাই সেম সেম হইতে হবে। ওকে, সেম সেম হইতে হবে। ওকে, ফাইন। অর্থাৎ যে কাজটা করে নেই তাকে কাজটা করতে হবে। ওকে, সো দেখো আদায়ের জন্য জমা করছে কে? নগদান জমা করছে, মানে নগদান ঠিক আছে, ও কাজ করে ফেলছে। বাট করে নেই কে? ব্যাংক করে নেই। কাজটা হবে কার সাথে? ব্যাংক বিবরণীর সাথে কাজ হবে। ব্যাংক করে নেই কি? যোগ করে নেই। ব্যাংক কি করতে হবে? যোগ করতে হবে এখন। ওকে, এই পদ্ধতিটা খেয়াল করো, কি করতে হবে? এবার যোগ করতে হবে। তো ব্যাংক, দেখো ব্যাংকের কাজ, ব্যাংক বিবরণী এতটুকু ব্যাংক বিবরণী শেষ, এখানে নগদ বিবরণী শেষ। এটা পার্ট 1, এটা পার্ট 2। ওকে, তো ব্যাংক বিবরণী করতেছি, ব্যাংকেও যোগ করে নেই, সো ব্যাংক আবার যোগ করছে, দেখছো? ওকে, ফাইন। এবার দেখি আমরা তোমার কোথায় গেল এটা। আচ্ছা,
সো দেখো একটু খেয়াল করো যে এই পরটা দেখো তোমার ইস্যুকৃত চেক, ফাইন, কি বললাম, ইস্যুকৃত চেক তোমার পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপন করা হয় 2,500 টাকা, মানে হলো ইস্যুটা করে কে, ইস্যুটা করে তোমার নগদান বই, তাই না, নগদান বই বিয়োগ করলো, হ্যাঁ ওই ও চেক ইস্যু করতেই পারে, সো নগদান বই বিয়োগ করলো, সো নগদান বই কাজ শেষ। বাট এটা পরিশোধ করতে পারে নাই কে, মানে বিষয়টা হলো নগদান বই বললো যে আমার এত টাকা পরিশোধ করো, এটা ইস্যু করলো, মানে এটা কি অর্ডার দেওয়া, অর্ডার দেওয়া মানে কি ইস্যু করা কাইন্ড অফ, হ্যাঁ। সো নগদান ইস্যু করতে বললো, শেষ। বাট কাজটা নগদান কাজ করছে, বাট করে নেই কে, এটা ইস্যু করতে বলার পরে পরিশোধটি করে নেই কে, ব্যাংক পরিশোধ করে নেই, ভুলটা করছে কে, ব্যাংকে ভুল করছে, রাইট। সো ব্যাংক যে ভুলটা করছে, ওকে, কি করে নেই, কি ভুল করছে, নগদান বই কি করছে, নগদান বই এটা দাঁড়াও, নগদান বই কি করছে, এটা নগদান বই তোমার এটা কি করছে, নগদান বই, ওকে, এটা পাস বই বা ব্যাংক বই, ওকে, পাস বই বা ব্যাংক বই, নগদান বই করছে কি, এটা বিয়োগ করছে, তাহলে ব্যাংকে কি করতে হবে, এবার বিয়োগ করতে হবে। বাট কাজটা ব্যাংক বিবরণীর সাথে হবে নাকি নগদান বিবরণী, নগদ বিবরণীর সাথে হবে, এটা ভুলটা করছে কে, ব্যাংকে ভুল করছে, কারণ নগদ বিয়োগ করতে বলছে, ব্যাংক বিয়োগ করেনি, মানে ব্যাংকে ভুল করছে, তো এটা ব্যাংক বিবরণীর সাথে হবে, কি করতে হবে, নগদ বিয়োগ করছে, নগদের ব্যাংক, নগদের টাকা নগদ বিয়োগ করছে, এবার ব্যাংক পরিশোধ করতে পারে না, সো ব্যাংক ভুল করছে, তাহলে এবার ব্যাংকেও বিয়োগ করতে হবে, ওকে। দেখো তুমি ব্যাংক কি করলো, এবার বিয়োগ করলো, রাইট, বিয়োগ পাশে দেখছো, বাদের পাশে আর বিয়োগের পাশে। তারপর দেখো তোমরা কি করবা, তোমরা কিন্তু দুইটা লিখে হলো, এটাও লিখবা, যোগ লিখবা, খাই রাখবা, বিয়োগ লিখবা, আবার নগদান বলে যোগ বিয়োগ, যে ইন্টারেস্ট যেখানে ইফেক্ট হয়। তারপর দেখো আমার দুইটা কাজ শেষ, এটা এটা কাজ শেষ। এবার দেখো ব্যাংক চার্জ 35 টাকা ব্যাংক বি ডেবিট করা হয়েছে, নগদান লেখা হয়নি, মানে দেখি ব্যাংক শূন্য মতো ওই সার্ভিস করছো তুমি, শূন্য করে চার্জ করে ফেললো তোমার অ্যাকাউন্ট থেকে, মানে ব্যাংক বিয়োগ করে ফেললো, ব্যাংক স্বাভাবিক, ব্যাংক কী করলো, এটা ব্যাংক সুন্দর মতো কী করলো, যে তুমি তো ব্যাংকের সার্ভিসে ইউজ করছো, তো ব্যাংক করবে কি, ব্যাংক ঠিক আছে সার্ভিস করছো, টাকা দাও এবার, সো ব্যাংক করলো কি, বিয়োগ করলো, কী করলো, ব্যাংক বিয়োগ করলো, বাট নগদান বই বিয়োগ করছে, মানে নগদান বই ভুল করছে, ভুল করছে কেন, নগদান বই, কাজটা কার সাথে হবে, নগদান বইয়ের সাথে কাজ হবে, ওকে, বাট কী কাজ হবে, ব্যাংক বিয়োগ করছে, নগদান বই এখানে করতে বিয়োগ করতে হবে, মানে সমান সমান, দেখছো। সো দেখো নগদান বই এন্ট্রিতে নগদান বইয়ের কাজ না, কি বিয়োগের পাশে আসবো ব্যাংক চার্জ, দেখছো, বুঝতে পারছো বিষয়টা, ওকে। ঠিক তেমনি তেমনি দেখো তোমার বিজ্ঞাপন কজন ইস্যুকৃত, 84 টাকা ব্যাংকে উপস্থাপন হয় না, মানে বিজ্ঞাপন 84 টাকা তো বিজ্ঞাপন হয় না, ধরো মানে এটা ধরো অনেক টাকা হয়, বাট এখানে ইজি করে দিল, তো তুমি মার্কেটিং করলা, তো মার্কেটিং করে তুমি ইস্যু করলা, একটা চেক ইস্যু করে দিলা, এত টাকা মার্কেটিং কস্ট ইস্যু করে দিলা, মানে মানে কি ব্যাংকে বল পরিশোধ করে দাও, তো তুমি কি নগদান বই করলো কি, নগদান বই ইস্যু করার জন্য পরিশোধ করলো, পরিশোধ করতে অর্ডার দিল বা ইস্যু করলো, চেক ইস্যু কেটে দিল, হ্যাঁ, নগদান বই করলো কি, ইস্যু করলো মানে বিয়োগ করলো, মানে নগদান বই কি বলো পরিশোধ করে অর্ডার দিল, পরিশোধ করলে কি হবে, নগদান বই টাকা চলে যাবে অ্যাকাউন্ট থেকে, সেটা নগদান বই মানে কি কমে গেছে। বাট ব্যাংক কি নগদান বইয়ের মানে কি অ্যাকাউন্ট থেকে টাকা কমাইছে, কমায় না কিন্তু, মানে কি ভুল টাকার ব্যাংকের ভুল, তাই না, নগদান বই বলছে টাকাটা পরিশোধ করো, সে নয় কি বিয়োগ করে ফেললো, মানে ওর অ্যাকাউন্ট টাকা চলে গেছে, হ্যাঁ টাকা চলে বিয়োগ হয়, বাট ব্যাংক কি বিয়োগ করলো, করে নাই কিন্তু, ভুলটাই করছে ব্যাংক করছে, তাহলে ব্যাংকের সাথে কাজ হবে, কী কাজ হবে, ব্যাংকের মধ্যে ব্যাংক বিবরণীতে পাশে বিয়োগের পাশে টাকাটা আসবে, ব্যাংকের বিয়োগ করতে হবে না, ব্যাংক ব্যাংক কী করতে হবে এখন, ব্যাংকের বিয়োগ করতে হবে, তো ব্যাংক বিবরণীতে এবার বা পাস বইয়ের বিবরণীতে বিয়োগের পাশে টানতে হবে, দেখো তাইলে আনছে, ব্যাংকের সাথে কাছে বিয়োগ আনছে, বুঝতে হয়তো হয়নি, দেখছো এই যে তো এটা দেখছো, ওকে, বুঝছো, এভাবেই তোমার বাকি যেগুলো আছে তোমার এভাবেই এগুলো আমরা কি করে ফেলতে পারবো, তাই না। সো আমরা কিন্তু বুঝতে পারছি যে আমরা চিন্তা করলাম, সো এগুলো তোমার বাসায় প্র্যাকটিস করবা, যেহেতু তোমাদেরকে আমি বুঝিয়েছি, তোকে আমরা তোমার কী করলাম, যে বেসিক নলেজ দিলাম, আমার টাইপ দেখাইলাম, কোন কোন টাইপের ম্যাথ আসে আসে না, হ্যাঁ প্রত্যেকটা ম্যাথ আমরা ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করছি লিটারেলি, সো তোমরা এভাবেই মেইনলি তোমার উভয়ের পদ্ধতি করে, ওকে। সো আই হোপ তোমরা বুঝতে পারছো কেমনে করে, যদি তাও তোমাদের মধ্যে কোনো সমস্যা বা কনফিউশন থাকে তোমরা ফর্সর আপনি জানাবো আমাদেরকে, আমরা অবশ্যই তোমাদেরকে আনসার দিয়ে দিব, ওকে। সো আমরা এতক্ষণ ধরে কী শিখলাম, আমরা এতক্ষণ ধরে তোমার 4টা যেগুলো টাইপ আছে এগুলো শিখলাম, হ্যাঁ সরি কয়টা 5টা টাইপ আছে, 5টা টাইপ সবগুলো শিখলাম, ওকে। আমরা বেশ কিছু বেসিক তোমার কী করলাম আলোচনা করলাম, হ্যাঁ ওকে ফাইন। তারপরে তোমার আমরা একটু দেখি তোমার জাভা দেখি, জাভা তোমার কোর্স অলরেডি প্রথম ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার আমরা অবশ্যই জাভাটা করছি, কী করলাম, যেমন ধরো তোমার জাভাদার ক্ষেত্রে একটু বেশি খেয়াল রেখো, এখানে আদায় করছে করে নেই কেন হয়নি ওগুলো দেখার দরকারই নেই ভাই, তুমি করবা শুধুমাত্র যেটা ঘটছে, ওকে, যে আদায়ের জন্য জমা খেলো চেক, চেক জমা দিলে কী হয়, ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, ওকে ফাইন। সো
ওকে, বা ব্যাংক হিসাব দেবে নগদ হিসাব ক্রেডিট। ওকে, সো এভাবে মেইনলি জাভাদাটা তুমি করে ফেলতে পারো। ফাইন, আমরা যদি আর জাভাদার নিজে কোনো কোয়েশ্চেন থাকে তোমরা প্রথম এবং যে ক্লাস মানে চ্যাপ্টারে ক্লাসটা করে আসো, জাভাতে একদম অনেক ভালো মতো কমপ্লিট হয়ে যাবে। সো আমরা মোটামুটি এই অধ্যায়ে বেশ কিছু লাস্টটা দেখি, সামারিটা দেখি, যে অধ্যায়ের সামারিটা দেখি যে ম্যাথ প্র্যাকটিস শেষ আমাদের, আমরা বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করছি, প্রত্যেকটা ম্যাথ ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করে ট্রাই করছি। সামারি দেখি, সামারি হলে এতক্ষণ যা পড়লাম, ব্যাংক সমন্বয় বিবরণী কেন করে, এটাকে আমরা ব্যাংক সমন্বয় কী বলতে পারি, ব্যাংক মিলকরণ বিবরণী বলতে পারি। ওকে, এটা কোনো হিসাব খাত নয়। হ্যাঁ, তারপর তোমার এটা তোমার কী করে নগদান বই কি, ব্যাংক সমন্বয় বিবরণী কি, ব্যাংক সমন্বয় উদ্দেশ্য কি, ডেবিট মেমোরেন্ডামে কী কী আসে, হ্যাঁ এগুলো সবগুলো ডেবিট মেমোরেন্ডাম দেখবা, অ্যামাউন্টটা যোগ করলে তুমি ডেবিট মেমোরেন্ডাম অ্যামাউন্ট পেয়ে যাচ্ছ, ক্রেডিট মেমোরেন্ডাম ঠিক সেম। হ্যাঁ, সো আবার একটা বিষয় কি, ব্যাংক বিবরণী সমন্বয় বিবরণী কেন করে, ব্যাংক সমন্বয় মূল উদ্দেশ্য কি, নগদান বই উদ্বৃত্ত এবং ব্যাংক বই উদ্বৃত্তের কী করা, গড় মিলের কারণ বিশ্লেষণ করে মিলকরণ করা, মানে এক মানে গড় মিলের কারণটা বিশ্লেষণ করে সেম করা, মিল করাটাই ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য। তোমরা চাইলে স্ক্রিনশট রাখতে পারো, এগুলা তুমি বেশ কাজে আসবে, এগুলো এমসিকিউ তো অনেক হেল্প করে। হ্যাঁ, বেশ গুরুত্বপূর্ণ। ওকে, সো আজকের ক্লাস আমরা কী কী শিখলাম, আমরা তোমার বেসিক নিয়ে আলোচনা করলাম। হ্যাঁ দেখো, আমরা প্রথম যেটা বলছিলাম যা যা শেখার বিষয় ছিল, আমরা তোমার হ্যাঁ ডেবিট মেমোরেন্ডাম ক্রেডিট মেমোরেন্ডাম হলো যেগুলো তোমাকে দেখাইছি, ডেবিট মেমোরেন্ডাম কোনগুলা, ক্রেডিট মেমোরেন্ডাম কোনগুলা, তুমি ম্যাথ আসে ডেবিট মেমোরেন্ডাম পরিমাণ নির্ণয়, তোমরা জাস্ট যেগুলো যেগুলো দেখাইছি ওগুলো জাস্ট কী করবা, যোগ করবা, যোগ করে অ্যামাউন্ট আসছে, শেষ, ম্যাথ হয়ে গেল। সো আমরা মেইনলি এটা প্রথম স্লটে যাই, যে প্রথমে আমরা যে দেখছিলাম যে ক্লাসের স্ট্রাকচারটা বলছিলাম, ওটা আমরা ঠিক মতো শেষ করতে পারছি কিনা দেখি আমরা। হ্যাঁ, কী বলছিলাম আমরা প্রথমে বলছিলাম যে বেসিক, দেখো আমাদের বেসিক নিয়ে আমরা ডিসকাশন করছি কিনা, আমরা ক্লাসে বেসিকটি ডিসকাশন করছি। ওকে, আমরা ম্যাথ টাইপগুলো দেখছি। ওকে, আমরা বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করছি, আমরা সামারিটাও করছি, লাস্টে গিয়ে কত স্ক্রিনশট রাখতে বলছিলাম। সো মোটামুটি বা আমাদের একটা বেসিক কী করলাম এবং একটা কনফিডেন্ট পাইলাম, কনফিডেন্টলি শেষ করলাম, নলেজ পাইলাম, সবগুলো টাইপ ডিসকাস করলাম, আমরা টাইপ প্র্যাকটিসও করলাম, বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করলাম, সামারিও করলাম। সো ওভারঅলি এই ক্লাসটাতে যা স্ট্রাকচার আমরা প্রথমে দিয়েছিলাম সবগুলো আমরা ঠিক ভালো মতো কমপ্লিট করছি, রাইট। সো ক্লাসটা মেইনলি আমাদের এতটুকু তো তোমরা ভালো মতো করো না, মানে ভালো মতো যদি তোমরা ক্লাসটা করতে পারো মনোযোগ দিয়ে, আমি এখানের মধ্যে তোমার বেশ কিছু ডিসকাশন বা আমরা করছি যেটা তোমাকে অনেক অনেক হেল্প করবে, রাইট। সো আজকের ক্লাসে আমরা আই হোপ তোমার ভালো মতো করলে তোমরা ভালো একটা রেজাল্ট এই অধ্যায় থেকে নিয়ে আসতে পারবা। তাও যদি কোনো সমস্যা থাকে তুমি অবশ্যই আমাদেরকে জানাবা, আমরা অবশ্যই তোমাদেরকে এটার আনসার দিয়ে দিব। ওকে, এবং ভালো মতো বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো আরও। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ফর আ লং টাইম উইথ ইউর পেশেন্স। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফিজ।